সবাইকে স্বাগত জানাচ্ছি যুগলবন্দি অনুষ্ঠানের একাদশ পর্বে। আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো দেখেছেন, অন্তত একটি অনুষ্ঠানও যারা দেখেছেন তারা জানেন যে এই অনুষ্ঠানে দুজন মানুষের কখনো দুজন মানুষের কখনো দুটি বিষয়ের যুগলবন্দি ঘটে। আজকে আমি কাজী জহিরুল ইসলাম, আমি কবিতা লেখার চেষ্টা করি এবং আমার সঙ্গে আজকে আছেন বাচিক শিল্পী মাহিদুল ইসলাম। আমাদের দুজনের যুগলবন্দি আজকে হবে। আপনারা জানেন মাহিদুল ইসলাম গত 3 দশক ধরে বাংলা ভাষার আবৃত্তি শিল্পে একেবারে শীর্ষে অবস্থান করছেন। তার আবৃত্তি শোনার জন্য লক্ষ লক্ষ কবিতা প্রিয় মানুষ যেমন অপেক্ষা করেন, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের সেলিব্রিটিরও অপেক্ষা করেন। আমার খুব সৌভাগ্য যে আজকে আমি এবং মাহিদুল ইসলাম আমরা দুজন মিলে আজকের এই যুগলবন্দিটি করতে পারছি। তো আমরা হয়তো আমি বেশি কথা না বলে, আপনারা সবাই মাহিদুল ইসলামকে চেনেন, আমার মনে হয় আমি মাহিদুল ইসলামের কাছেই যাই। তিনি কিছু বলে ইন্ট্রোডাকশনটা তিনি তার মতো করে করুক, তারপরে আমরা দেখা যাক কিভাবে শুরু করি অনুষ্ঠান আজকে। ধন্যবাদ জহির ভাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, যুগলবন্দিতে কবির সাথে আবৃত্তিকারের এই যুগলবন্দি, এটা পৃথিবীতে যত রকম যুগলবন্দি রয়েছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে মধুর একটি যুগলবন্দি। আমাদের বন্ধু মেহেদী হাসানকেও দেখলাম, যাই হোক তিনিও যুক্ত হয়েছেন। তো বলছিলাম যে কবির সাথে আবৃত্তিকারের যুগলবন্দি একটি দারুণ বিষয়। জহির, কাজী জহিরুল ইসলাম এবং আমরা কিন্তু বহু পুরনো বন্ধু, সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমরা বন্ধু। এই পরিচয়টি সবচেয়ে বড়। আর জহির ভাই যেভাবে বলছিলেন যে অনেক মানুষ আমাদের আবৃত্তি শুনবার জন্য অপেক্ষা করছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আপনাদেরকে শুরুতেই জানালাম যে আজকে আমি আমার কবি বন্ধু মানে শুধু বলার জন্য বলা নয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সেই বাড্ডা এলাকায় একটি সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমি তাদের আমন্ত্রণে গিয়েছিলাম। সেই থেকে বন্ধুত্ব, সে তো প্রায় 31-32 বছরের আগের কথা। আর আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদের প্রতি আমি গভীর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। বেশ কিছু কবিতা আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থাপন করব, যদিও এটি খুব আয়োজন করে নয়, একেবারে আকস্মিক ভাবে জহিরুল ইসলামের কিছু কবিতা আমি আপনাদের শোনাবো। ঠিক আবৃত্তি হবে বলা যায় না, হয়তো পাঠ হবে। কোনো কোনো কবিতার মধ্যে আবৃত্তির কিছু উপাদান আপনারা পেয়ে যেতেও পারেন। ধন্যবাদ সবাইকে। জহির ভাই। অনেক ধন্যবাদ বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আজকে মাহিদুল ইসলাম অবশ্যই আবৃত্তি করবেন। অসাধারণ তার কণ্ঠ, অসাধারণ তার বাচন ভঙ্গি, প্রক্ষেপণ, সব মিলে এগুলো বলার কিছু নেই। বাংলা কবিতার যারা শ্রোতা তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তিনি কত বড় মাপের একজন আবৃত্তি শিল্পী। আর সেই সঙ্গে আমার এই মেরমেরে কণ্ঠেও আমি আমার কিছু কবিতা আপনাদের পড়ে শোনাবো। তো এই দুয়ে মিলে আমার মনে হয় যে ভালোই লাগবে আপনাদের। আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কমেন্ট করতে থাকুন। আপনাদের কমেন্ট গুলো আমরা স্ক্রিনে দেখাবো এবং যদি কোনো বিশেষ কোনো কবিতার অনুরোধ থাকে, আমার কবিতার সঙ্গে যারা পরিচিত, আমার কবিতা যদি আমার কণ্ঠে শুনতে চান বা মাহিদুল ইসলামের কণ্ঠে শুনতে চান, আপনারা জানাতে পারেন। এবং অন্য কোনো কবিতাও যদি মাহিদুল ইসলামের কণ্ঠে শুনতে চান সেটিও জানাতে পারেন, যদি হাতের কাছে থাকে। যদি সম্ভব হয় তাহলে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব আপনাদের অনুরোধ। তা আমার মনে হয় যে আমি অনুরোধ করি মাহিদুল ইসলামকে তার একটি কবিতা তার পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হোক। আমি পড়লে আমার মনে হয় না যে মাহিদুল ইসলামের পাঠ যে উচ্চতায় সেই জায়গাটা। ধন্যবাদ জহির ভাই। আপনি যে কথা বলছিলেন যে আমি তো বন্ধুদের জন্য আছি, কিন্তু আমার মনে হয় যে যুগলবন্দি যখন এটা কবি কণ্ঠে পাঠ দিয়ে শুরু হোক। আপনার কণ্ঠ মেড়মেড়ে নয়, আপনি বেশ ভালোই কবিতা পড়েন এবং আপনার উচ্চারণও কবিদের বিচারে যথেষ্ট ভালো। আপনি কবি হয়েও ভালো কবিতা পাঠ করেন, আবৃত্তি করেন, সেসব আলাদা কথা। বরং আজকের এই যুগলবন্দি শুরু হোক কবি কণ্ঠে পাঠ থেকে। ঠিক আছে, আমি তাহলে একটা কবিতা পড়ছি। এই কবিতার মধ্যে আপনার নাম আছে। কবিতার নাম জ্যোৎস্না উৎসব।
ধন্যবাদ। কোনো এক লেখক সাংবাদিক রাতে জ্যোৎস্নাকে নিয়ে যাব হরিত কাজির গায়ে। এই স্বপ্ন আমাকে জাগিয়ে রেখেছে ১.৫ দশক ধরে। সহাস্য জুলফিকার মানিকের রিমাইন্ডার, গির্জার ঘন্টার ধ্বনি। একো হচ্ছে কেন জানি। হুম, আমি দেখি কেন একো হচ্ছে এটাই। এখন না, এখন একো হচ্ছে না। আপনার ওখানে কি অন আছে? আপনার ওখানে মাহি ভাই, আপনার ওখানে বোধহয় অন আছে। না, আমি তো মাইক্রোফোন মিউট করে রেখেছি, আমার না, মাইক্রোফোন অফ মাইক্রোফোন করে আপনারটা রেখেছিলাম। আমি হ্যাঁ, মিউট করলে আর হচ্ছে না। না, আমি মিউট করে দেন, না, মিউট করে মানে পড়েন আপনার আপনি। ওখানে কি অন্য কোনো ডিভাইসে বাজছে অনুষ্ঠানটি, সেটার একোটা আসছে কিনা? আচ্ছা, এটা ঠিক কেমন আছে, হলো আমি অনুষ্ঠানের আবার শুরুতে? আবার পড়ছি। ঠিক আমাকে আছে। অফ অফ না, করে রেখে শুরু করেন। আপনাকে হ্যাঁ, আমি অফ করব, আপনাকে করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কবিতার নাম জ্যোৎস্না উৎসব। কোনো এক লেখক সাংবাদিক রাতে জ্যোৎস্নাকে নিয়ে যাব হরিত কাজির গায়ে। এই স্বপ্ন আমাকে জাগিয়ে রেখেছে ১.৫ দশক ধরে। সহাস্য জুলফিকার মানিকের রিমাইন্ডার, গির্জার ঘন্টার ধ্বনি মাথার ভেতরে বাজে খুব কবছর। জ্যোৎস্নার ভেতরে ওরা পোড়াবে কবিতা, কবিদের কোরবান গাহে নেমে আসবেন শিল্পেশ্বর ঝলসানো পংক্তির ঘ্রাণে। চিকন গোফের নিচে হাসবেন আতাহার খান, ট্যাড়া চোখে পরি খুঁজতে খুঁজতে অসীম শূন্যতে তিষ্ঠ হবেন জাহিদ হায়দার। লাজুক শিহাব সরকার সহাস্যে নিজেকে শূন্য করে দেবে বিয়ারের সুশীতল ক্যানের ভেতর। তখন দরাজ কবিতারা আবৃত্তি করবে সুগভীর মন্দ্রস্বরে বাচিক মাহিদুলকে। পাখির পালক পরে উড়ে যাবে জ্যোৎস্নার ভেতরে শাহজাহান সর্দার। এ সময় এক কবুয়ত প্রাপ্ত কবির পায়ের শব্দ শোনায় ধ্যানস্থ কেউ কেউ। কে তিনি? কখন আসবেন? তিনি কি পরীর ডানা এলিয়ে দিয়ে কবিতার দেহখানি আসবেন ভেসে ভেসে? ৪০০ বৃক্ষের পাতা মিহি করতালি দিয়ে গাইছে জীবন। মেঘের ঝালরে নিদ্রামগ্ন ঝড়ের দেবতা, বাতাসেরা চুপচাপ বসে পড়ে ছন্দের মাদুরে। বারবিকিউর কয়লায় পুড়ছে কবিতা, বিয়ারের ক্যানে গলছে কবিতা, লিচুর খোসার ভেতরে সঘন রসবতী বেড়ে উঠছে কবিতা। কবিতা হাঁটছে কাজির গায়ের প্রতিটি বৃক্ষের ধমনীতে। কবিতা গাইছে নারীদের, পাখিদের, জ্যোৎস্নার পালক। কবিতা খেলছে রজকিনী খেলা কাঁঠালের কোষে কোষে। কবিতা হাসছে কি নির্মল জীবনের অবসাদ প্রান্তে। কবিতা ছুটে চলেছে প্রজন্মান্তর দুর্গম ভ্রমণে। কাঁধে তার বোধের নিগূঢ় অন্ধকার ঝোলা। গভীরে হাঁটছে জ্যোৎস্নার প্রকাণ্ড আরশোলা। অনেক ধন্যবাদ। এবার আমরা আপনার কাছে যাই। জি জহির ভাই, আপনি প্রথম শুরু করলেন, ইনিংসের গোড়াপত্তন করলেন। অভিনন্দন আপনার কবিতার জন্য। আপনার সামনে তো কবিতা পড়তে ভয় লাগে। না না, আমরা বন্ধু, সেটা সবচেয়ে বড় কথা। আর আপনার যে কবিতার বইগুলো আমার কাছে ছিল, সে কবিতার বইগুলো আমি নিয়ে বসতে পারিনি। কবিতাগুলো তো আমার আসলে সব কবিতার বই, বেশিরভাগ কবিতার বই এবং আমার পাণ্ডুলিপি আমার থাকে আবৃত্তি মেলার দপ্তরে কাকরাইলে। ৩ মাস হলো সেখানে যাওয়া হয়নি। তো কয়েকটা কবিতা আপনার কাছ থেকে আমি যে আগে পেয়েছি। কয়েকদিন আগে করোনা, যে কবিতাটি যেদিন আপনি লিখেছিলেন আমাকে পাঠিয়েছিলেন, আমি আজকের অনুষ্ঠানে এই করোনা কবিতা দিয়েই শুরু করছি। বন্ধুরা যারা যুক্ত হয়েছেন এবং আগামীতে যারা এই অনুষ্ঠান রেকর্ডেড ভার্সন দেখবেন, তাদের সবার প্রতি অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি। কাজী জহিরুল ইসলাম আমার বন্ধু, আমি গৌরব বোধ করি। এরকম কবি বন্ধু আমাদের আরো কয়েকজন রয়েছেন। রবিশঙ্কর মন্ত্রী রয়েছেন, ফ্রান্সে অবস্থান করছেন। কবিদের সাথে আবৃত্তিকারদের সখ্য অনেক নিবিড়, অনেক গভীর হয়। আমি সবসময় বলেছি, কবি এবং আবৃত্তিকার হলো রিলে রেসের একই দলের দৌড়বিদের মতো। একজন দৌড়বিদ তার বাটন হস্তান্তর করে পরের জনের কাছে। কবির যেখানে
দায়িত্ব শেষ, আবৃত্তিকারের দায়িত্ব সেখান থেকেই শুরু হয়। কবির শব্দকে অপরিবর্তিত রেখে আবৃত্তিকার কবির অসমাপ্ত কাজকে সম্পন্ন করে, আমি এটা মনে করি। শুরুতে পড়ছি কাজী জহিরুল ইসলামের কবিতা করোনা। পুড়ছে না জ্বালানি সহস্র কোটি টন পৃথিবীর এভিনিউ গুলোতে, টন টন কাগজে হচ্ছে না ছাপা সভ্যতার অগ্রগতি। ৩৬,০০০ গ্যালন জ্বালানি পুড়িয়ে প্লেনের সিঁড়ি থেকে নামছে না পরিবেশবিদ রিও ডি জেনেরিওর বিমানবন্দরে। গরমে ঘামতে ঘামতেও ট্রপিক্যাল দেশের ধনী লোকেরা এসি বন্ধ করে খুলে দিয়েছে দক্ষিণের জানালা। পৃথিবীর আকাশে মনুষ্য নির্মিত কালো মেঘ নেই আজ এক ছোপ। বাধাহীন বৃষ্টি, উঠছে দুরন্ত মেঘ কচি বসন্তের। বন্য প্রাণীরা পেয়েছে শিকারীর ভয়হীন অভয়ারণ্য। স্বচ্ছ নীল আকাশ থেকে বহু বহুকাল পরে ঝরে পড়ছে বিশুদ্ধ রোদের রেণু। পৃথিবীর পরাশক্তিগুলো আত্মশুদ্ধির আয়নায় দাঁড়িয়ে দেখছে নিজেদের কদর্য মুখ। উদ্বৃত্ত খাবার নিয়ে তারা বুঝি এখনই ছুটে যাবে দূর পাহাড়ের ভুখা মানুষের দেশে। দাস বাণিজ্যের গ্লানি ফুটে উঠেছে শ্বেতাঙ্গ বণিকের দাম্ভিক জোয়ালে। কারাগারের দরজা খুলে দেবে চীন। নির্বিষ ধর্মযাজকেরা ফিরে পাবে নিরাপদ ধর্মশালা। ১২ লক্ষ শহীদের পরিবার ফিরে পাবে স্বাধীন তিব্বত। শৈশব নির্বাসিত বৃদ্ধ দালাই লামা ফিরে আসবে মাতৃভূমির পবিত্র পাথরে। ফারাও দ্বীপে আর উল্লাসে মেতে উঠবে না নিষ্ঠুর ডলফিন ঘাতকেরা। দুরন্ত ষাঁড়ের দেহ খুঁচিয়ে হত্যা করে যে ম্যাটাডোর, বীরত্বের বদলে আজ সে নিজের কাপুরুষত্বের জন্য লজ্জায় ঢাকে মুখ। মাদ্রিদের অস্তগামী লাল সূর্যের নিচে প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে যে স্বামী মেতেছিল পরকীয়ায়, ক্যারিয়ার নেশায় সন্তানের মুখ বিস্মৃত যে নারীর, আজ তারা সকলেই ফিরেছে ঘরে। উপাসনালয়ের চেয়ে পবিত্র যে পরিবার, সেখানেই তারা হয়েছে থিতু। শত্রু মিত্র ভুলে সকলেই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনায় নত জানু। প্রত্যেকে মোরা পরের তরে হয়ে উঠছে পৃথিবীর প্রধান স্লোগান। আকাশের পাখির দিকে, অরণ্যের পশুর দিকে, সমুদ্রের মাছের দিকে তাকিয়ে আজ মানুষ উপলব্ধি করছে ওরা ওরা আমাদেরই সহোদর। প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান হে মানুষ, দেখো দেখো যে পৃথিবীকে তুমি দিনের পর দিন বিষ প্রয়োগে করেছ অসুস্থ, আজ সে একটু একটু করে সেরে উঠছে, শুদ্ধ হচ্ছে, সুস্থ হয়ে উঠছে। না না, করোনা ঘাতক নয়, নয় কোনো অভিশপ্ত জীবাণু। প্রকৃতির তৈরি এক মহৌষধ এই করোনা ফুল, অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলারই দাওয়াই। অনেক ধন্যবাদ মাহি ভাই। একটা চমৎকার কমেন্ট দেখলাম স্ক্রিনে। মিফতাউদ্দিন লাভলু বলেছেন সাকিব তামিম জুটি। তারা ক্রিকেটের সাকিব তামিম জুটির সঙ্গে তুলনা করেছেন আমাদের আজকের এই যুগলবন্দি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি বলেছিলাম যে আপনি ইনিংস ওপেন করেছেন, আমি ক্রিকেটের পরিভাষা ব্যবহার করেছিলাম, গোড়াপত্তন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য এই কমেন্টটি এসছে এবং অনেক অনেক কমেন্ট এসছে ইতিমধ্যেই। এবং আপনার কবিতা, আপনি কিছু কিছু কমেন্টস পড়ে শোনাতে পারেন না, আশা করি বন্ধুদের। হ্যাঁ, আমরা স্ক্রিনে দেখিয়েছি, মাঝে মাঝে আমি কিছু কমেন্ট পড়ে শোনাবো। যেমন নাসরিন পারভিন বলেছেন চমৎকার কবিতা, দারুণ আবৃত্তি। হাবিবা খানম বলেছেন মাহিদুলের কণ্ঠে ভীষণ রোমান্টিক কাব্য আবৃত্তি, বেশি আবেগ তাড়িত হয়ে পড়ি, এইরকম কিছু বলতে চেয়েছেন বোধহয়। কাকুলি ভদ্র বলেছেন নিরন্তর শুভকামনা।
পূরবী বড়ুয়া বলেছেন শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা আপনাদের কমেন্টগুলো অবশ্যই সব স্ক্রিনে দেখাবো এবং কিছু কিছু কমেন্ট অবশ্যই পড়ে শোনাবো। আম, এই কবিতাটি করোনা নামে যে কবিতাটি, এটি একেবারে শুরুর দিকে যখন আম, করোনার বিষয়গুলো আমাদের সামনে আসতে শুরু করলো, লকডাউনে যাবার কথা আমরা বাংলাদেশে তখনও ভাবিনি, আমেরিকা কিংবা কোনো কোনো দেশ ভাবছে মাত্র, তখনই এই কবিতাটি আমি লিখেছিলাম। এবং আমি একটা প্রত্যাশা করেছিলাম যে এই করোনার যে একটা বড়সড় ধাক্কা, যে মহামারী আমরা অতিক্রম করছি, এই মহামারীর মধ্য দিয়ে আমরা একটি ভালো শিক্ষা গ্রহণ করব। যে দেশগুলো, যে পরাশক্তিগুলো পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, দাবিয়ে রাখছে, তারা হয়তো কিছুটা শিখবে। যে ধনীরা দরিদ্রদের উপর মাঝে মাঝেই চড়াও হচ্ছে, তারা হয়তো কিছু শিখবে। আর অনৈতিক কাজ আমরা যখন মাঝে মাঝে আমরা করে ফেলি, আমরা হয়তো এই ঘটনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। করোনা উত্তর পৃথিবী অনেক শুদ্ধ এবং সুন্দর হবে, এই প্রত্যাশা থেকে এই কবিতাটি আমি লিখেছি। এখানে আছে যে 12,000 শহীদের পরিবার পাবে স্বাধীন তিব্বত, এরকম অনেক কথা আছে। আহ, কিন্তু প্রথম দিকে এটা মনে হয়েছিল আসলে, কিন্তু শেষের দিকে এসে আবার দেখছি যে 3 মাস পরে আমরা যেন আবার সে আগের মতোই আচরণ করতে শুরু করেছি। সম্প্রতি আম, এক ভদ্রলোক, এক ডাক্তার বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে। আহ, চিকিৎসা কিট নিয়ে গিয়েছেন, তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, নানান রকমের মিথ্যা অপবাদ তাকে দেয়া হচ্ছে। এইরকম এই জিনিসগুলো আমরা আসলে প্রত্যাশা করিনি, যে আমরা অহেতুক মানুষকে হয়রানি করব না, আমরা একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করব, এই প্রত্যাশা ছিল এই কবিতায়। তো দেখা যাক সেটি কতটা হয়ে ওঠে। কিছুটাও যদি হয় তবুও তো কাজ হলো, কবির কাজ স্বপ্ন দেখানো, সেই কাজটি করার চেষ্টা করি আর কি। তো মাহি ভাই, আপনার কাছ থেকে আরো একটি কবিতা শুনি, তারপরে আমি একটি ছোট হ্যাঁ, হ্যাঁ, কবিতা। জি। কোথাও কেউ নেই। সকলেরই চুলদাড়ি তিরোহিত। কজন প্রবীণ ঝাউ পুরুষের সবুজ দাড়ি আসন্ন বসন্তের হাওয়ায় দোলে। শিশুদের অসুস্থ কঙ্কাল কোলে নিয়ে বসে আছে বনভূমি। অশ্রুর আখ্যান সমূহ শুকিয়ে থিকে কাঁদা। ইচ্ছে করলেই ইচ্ছে করলেই কেউ ওখানে লিখে দিতে পারে নতুন ঋতু। ঘাসের গালিচায় যে পায়ের উপন্যাস, তার সবগুলো চরিত্র এখন ঝরা পাতার নিচে ঘুমিয়ে পড়েছে। প্লেগ্রাউন্ডের কোলাহল ভয়ের দুধের নিচে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে এপ্রিলের টিউলিপ। স্বর্ণাভ বিকেল ডেকে আনে গোল্ডফিঞ্চ ঝাঁক। পায়ে পায়ে করোনার আতঙ্ক। পরিযায়ী মানুষেরা পত্র শূন্য ওক ডালে খোঁজে নিরাপদ আকাশ। মুখর সড়কগুলো ঢুকে গেছে অচেনা স্তব্ধতার গহ্বরে। কোথাও কেউ নেই, শুধু একা হেঁটে যায় নীরবতা এই ভুতুড়ে শহরে। ঠিক এইরকমই আসলে পরিস্থিতিটা। একদিন আমরা এর মধ্যে পার্কে গিয়েছিলাম, অ্যালিপন্ড পার্ক, এখানে একটা সুন্দর পার্ক আছে। সেখানে গিয়ে ঠিক এই চিত্রটি দেখেছি, নীরবতা ছাড়া আর কেউ নেই। আম, আমি এবার ছোট্ট একটি কবিতা আহ পড়ছি। হ্যাঁ, আপনি ছোট্ট একটি কবিতা পড়ুন। করোনার এই বিষাদের বেদনার কবিতা না পড়ি, আপনি পড়ুন, এরপরে রোমান্টিক কবিতা শোনাই আপনার লেখা। আচ্ছা, আমি এখন যে ছোট্ট কবিতাটি পড়ছি এর নাম শোকের সমান আয়ু। শোকের সমান আয়ু আমার, নিঃশ্বাসে বিষ বায়ু, দীর্ঘশ্বাসে পড়ে সবুজ বন, পাহাড়গুলো হচ্ছে পুড়ে ছাই। দূর থেকে এক মহল দেখা যায়, কাছে গিয়ে দেখি সে আর নাই। তবু আমার সেই মহলের প্রেম, হেরেও তার হাতছানিতে যাই। অন্ধকারে যে ফুল ফোটে আলোর রেখায় আঁকা, তাকে আমি পাই না খুঁজে, মেঘের নিচে ঢাকা। সে কি আলোর আব্রু ঢাকে, বোতাম হয়ে জামার, শোকের সমান আয়ু আমার। ধন্যবাদ। এবার রোমান্টিক কবিতা শুনি আপনার কণ্ঠে। হ্যাঁ, হ্যাঁ, আমি বন্ধুদের একটু তথ্য জানাতে চাই। সেটি হলো, এখন যে কবিতাটি আমি পড়বো
বাড়ি আছো কবিতার নাম বাড়ি আছো। এই কবিতাটি আমি দেখতে পাচ্ছি জহির, কাজী জহিরুল ইসলাম লিখেছে 16/12/2005 কোকোডি, আবিদজান, আইভরি কোস্টে বসে। জহির ভাই নিশ্চয়ই স্মৃতি ভারাক্রান্ত হবে। 2005 সালে তার এই লেখা কবিতাটি আমার হাতে আসে 2006 সালে, এবং 2006 সালের মাঝামাঝি জহির ভাই বাংলাদেশে এসেছিলেন, এবং আমার যে আবৃত্তি মেলা থেকে প্রায় 250-র উপরে অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে এই এক যুগে। আমার এবং অন্যান্য আবৃত্তি শিল্পীদের 250টার বেশি আবৃত্তি সংকলন প্রকাশিত হয়েছে। তো আমি যে তথ্যটি আপনাদের জানাতে চাই সেটি হলো, এই আবৃত্তি মেলা থেকে প্রকাশিত প্রথম অ্যালবামটি কাজী জহিরুল ইসলামের নির্বাচিত কবিতা থেকে করা, সেটা 2007 সাল, অনেক আগে। সেই অ্যালবামে এই কবিতাটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে, এবং আমিও জহির ভাইকে বলেছিলাম যে এই অ্যালবামের সবচেয়ে প্রিয় কবিতা আমার এটি। সেই জহির ভাই অ্যালবামটির নিশ্চয়ই নাম কিছু ছিল বলবেন। সেই অ্যালবামটির নাম ছিল একটি বৃত্তের গল্প। একটি বৃত্তের গল্প। হ্যাঁ, অ্যালবামটি এখনো আছে আবৃত্তি মেলায়। এবং আপনার এই বাড়ি আছো পড়ার পরে এটি এত পপুলার হয়ে যায় যে এখন অনেকে এই কবিতাটি আবৃত্তি করে। কেউ কেউ আমাকে বলে যে এটা আপনার সিগনেচার পোয়েম। আমি অবশ্য তা মনে করি না। না, সেটি অ্যালবামে হয়তো মানে যে আবেগ আমার কণ্ঠে নিঃসৃত হয়েছে সেটা মানুষকে ভাবে স্পর্শ করেছে, কিন্তু আজকে হয়তো আমাদের এই সীমাবদ্ধ পরিবেশে, সীমাবদ্ধ সুযোগ সুবিধায় সেই আবেগ দেয়া যাবে না, কারণ আমার ফোনের সাউন্ড কোয়ালিটি অত ভালো না, এবং আমি যে হেডফোনটি ব্যবহার করছি এটার মানও ভালো না, উপরে একটি ঘর করে ফ্যান ঘুরছে। যাই হোক, শুরু করি। কবিতাটা আমার অত্যন্ত প্রিয়, আপনার ভক্তদের মতো এই কবিতাটি আমার অত্যন্ত প্রিয়। শুরু করছি। এই বাড়ি আছো, ফোন বাজছে ধরছো না যে, ব্যস্ত নাকি নানান কাজে? শিল্পে রাখা পুরনো সব গ্রন্থগুলো নেড়ে চেড়ে ঝাড়ছো বুঝি স্মৃতির ধুলো? নাকি তুমি ক্যালেন্ডারের পাতার ওপর হুমড়ি খেয়ে সময় বাছো? এই বাড়ি আছো, ধুত্তরি ছাই, কখন থেকে ফোন বাজছে, এই যে দেখো সুইস ঘড়িটার মন নাচছে, তারা খসছে আকাশ থেকে মেঘের নিচে চাঁদকে রেখে, রাতের নদী সাঁতরে পেরোয় দুরন্ত এক বৃদ্ধ গ্রহ, অপেক্ষাতে একলা থাকার কি দুঃসহ, কষ্ট নিয়ে প্রতিটা দিন তবুও বাঁচো। এই বাড়ি আছো, আর কটা দিন, এই তো মোটে তোমার ঠোঁটে উষ্ণ চুমু খাওয়ার লোভে প্লেন ধরছি, এটা ওটা শপিং করছি, মেলাই কাঠের সবুজ চুড়ি, কাল কিনেছি কড়ির মালা, আরো কিছু পাথর নুড়ি, কি দারুণ এক টব কিনেছি, দেখেছি লাল বেগুনি ফুলের গাছও। এই বাড়ি আছো, তোমায় দেয়া ফর্দটাকে বাম পকেটে বুকের উপর খুব যতনে বোতাম এঁটে কাল রেখেছি, নিজের দেহের অঙ্গ ভেবে ওকে আমি সঙ্গে নিয়ে ঘুমোতে গেছি, জল জ্বলে সব তারার মতো বর্ণগুলো, সমস্ত রাত আমার সাথে গল্প ছলে, কি নির্ভয়ে সাথেই শুলো, তাকিয়ে দেখি জানলা দিয়ে দুষ্টু কিছু লাল করবি ঘাড় উঁচিয়ে দেখছে আমার না ঘুমোনো রাতের খেলা, মাথার ভেতর চলছে তখন জোনাকিদের নগ্ন মেলা, দুশ্চিন্তার সাম্বা নাচো। এই বাড়ি আছো, তুমিও কি মধ্যরাতে দাঁড়িয়ে একা, আকাশ দেখো প্রান্তরেখা, এরোপ্লেনের ডানায় চড়ে স্বপ্নগুলো উড়াল দিল, আমাদের তো ভালোই ছিল, অগ্নি জল আর আমরা দুজন, পড়শি কিছু বন্ধু সুজন, এতটুকুন ফ্ল্যাটের ভেতর কাটছিল দিন সাদা কালো, হঠাৎ রঙিন স্রোতের হাওয়া, দমকা বাতাস, কারার মতো দুঃসহ এই একলা প্রবাস, জীবনটাকে টানছি কেবল, জীবন্ত নেই, একলা তো না, তবু আমার সান্ত্বনা এই, সঙ্গী আমার কাজ ঘেরা এই বাক্সটাতে,
বন্দি দুটো রঙিন মাঝো, এই বাড়ি আছো? ফোন বাজছে, ধরছো না যে? বাদ দাও তো আজে বাজে চিন্তাগুলো, মন দিয়ে শোনো, পরে না হয় আঙুল গুনো, ক্যালেন্ডারের দাগ কেটে দাও, ওদের জানাও আসছি আমি ডিসেম্বরের 20 তারিখে। দিনটা না হয় রাখো লিখে তোমার খাতার ওখানটাতে। বুঝেছো তো? গভীর রাতে ঘড়ির সাথে পাল্লা দিয়ে যেখানে এক হৃদয় নাচে তীর তিরিয়ে। এই যে দেখো, টুপ করে এক জলের ফোঁটা পড়লো ঝরে, আকাশে তো মেঘ করেনি, কোত্থেকেই বৃষ্টি পড়ে। তাহলে কি ভাঙলো তোমার চোখের কাচও? এই বাড়ি আছো? বাহ, বাহ, অসাধারণ পড়েছেন আপনি। অ্যালবামে তো অনেক আয়োজন করে স্টুডিওতে রেকর্ড করা, সেটা নিশ্চয়ই আহ, অবশ্যই অনেক বেটার অন্যরকম, হবে, সেটা অন্যরকম হবে। অন্যরকম। হ্যাঁ, কিন্তু লাইভে পড়ার একটা অন্যরকম মজা আছে, এই যে সকলে শুনছে এবং সঙ্গে সঙ্গে কমেন্ট করছে, এটার আবার একটা অন্যরকম মজা আছে। হাবিবা খানম বলছেন, মাহিদুল প্লিজ রোমান্টিক আবৃত্তি করুন, ভীষণ আপ্লুত হই আপনার কণ্ঠস্বরে। জহিরুলের কাব্যটি তার কণ্ঠেই আগে বেশি ভালো লেগেছে। আচ্ছা, সেটা কবির কণ্ঠে তো এক এক সময় মানে একরকম লাগে, আর আবৃত্তি শিল্পী সেটাতে ভিন্ন মাত্রা যোগ করেন। ডক্টর আশরাফ আহমেদ, অধ্যাপক ডক্টর আশরাফ আহমেদ, আশরাফ ভাই বলছেন যে কবিতাটি মনে দারুণ রিয়্যাক্ট করে, ভাব কল্পনা শব্দ গাঁথনি অনবদ্য। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আম, আরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে, সেগুলো পড়বো। তার আগে আমি এখন একটি ছোট্ট কবিতা পড়ি, একটু ভিন্ন ধরনের কবিতা পড়ি। এই কবিতাগুলোকে আমি বলি যে প্রতি বাস্তব কবিতা, বাস্তবকে একটু উল্টো করে দেখা। আমার একটি কবিতার বই বেরিয়েছে গত অক্টোবরে, একালে কাকতলাতে বেল বইটির নাম। এই বই থেকে আমি পড়ছি, আগের দুটি কবিতা এই বই থেকেই পড়েছি। এই কবিতার নামই একালে কাকতলাতে বেল। কাক পেকে গেছে, এখন আক্রোশে তাই ফাটে বেল। বেলেরা এগিয়ে দেয় প্রমিত যৌবন সুপক্ক কাকের ঠোঁটে। ষাটি বৃক্ষের কনকাঞ্চল ফলসম্ভারে বিস্তৃত, রসাপ্লুত বেল ফল থেকে থেকে দোলা দেয় অতিকায় কাকেদের কর্কশ হৃদয়ে। নগরে নাগর নামে প্রমোদ ভ্রমণে সুবর্ণ অতীত, একালে কাকতলাতে বেল। যৌবন যমুনা জলে বিসর্জনে সতত উদ্বেল। ধন্যবাদ। এই জাতীয় কবিতা হয়তো আবৃত্তির জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু একটু ভিন্ন ধরনের কবিতা লেখার প্রয়াস থেকে লেখা কবিতা। আমার মনে হয় যে যারা ভিন্ন ধরনের কবিতা শুনতে চান, পড়তে চান, তাদের খারাপ লাগবে না। মাহি ভাই, আপনার কাছে আসি আবার। আহ আহ, করোনা কালের পরিস্থিতি ভিন্ন, আমাদের নানা রকম সংকটের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা চলছে সারা বিশ্বে। তার আগে, কিছুদিন আগে জহিরুল ইসলামের লেখা একটি কবিতা এই মুহূর্তে আমার হাতে আছে, আলাদা হয়ে যাচ্ছি। এই কবিতাটি আমার বেশ ভালো লেগেছে, বিষয়বস্তুর এবং শব্দ চয়নের খুবই বাস্তব ধর্মী একটি কবিতা। এই কবিতাটি পড়ছি। জহির ভাই কিন্তু শুরুতে প্রিয় বন্ধুদের জানিয়েছিলেন যে আপনারা ইচ্ছে করলে কাজী জহিরুল ইসলামের রচনার বাইরে অন্য কবিতাও যদি আমার কণ্ঠে শুনতে চান, আমরা কিন্তু আপনাদের শোনাতে প্রস্তুত আছি। আমি শোনাতে পিছপা হব না আপনাদের অন্য কবিদের লেখা কোনো প্রিয় কবিতা শুনতে চাইলে, কারণ এরকম যুগলবন্দি বা এরকম আয়োজন আপনাদের সামনে আসা সচরাচর হয়ে ওঠে না। আপনারা শুনতে চাইলে আমি শোনাবো জহিরুল ইসলামের বাইরে লেখা অন্য কোনো কবিতা, আপনারা শুনতে যদি চান জানাবেন। এখন পড়ছি আলাদা হয়ে যাচ্ছি, কাজী জহিরুল ইসলামের কবিতা। আমরা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি, সেই কবেকার কথা। চায়ের কাপ থেকে লিপস্টিকের দাগ মুছতে মুছতে হাসির আভাস তুলেছিলে ঠোঁটে। সেই ঠোঁটে এখন অন্য তরঙ্গ। এখন আমাদের কাপ ভিন্ন, বিকেল ভিন্ন,
ভিন্ন বাগানে আমরা ফোটাই অচেনা ফুল। পাহাড়ে সমতলে আমরা তো এতকাল দুপায়ে ভর দিয়েই হেঁটেছি, এখন আমাদের চারটি পা পাশাপাশি হাঁটে ভিন্ন গন্তব্যে। তেমন বড় একটি বিছানা আমাদের ছিল না কখনোই, এক বালিশেই দুজনের সুখের নিদ্রা। শীত রাত্রির উষ্ণ লেপ তো আমরাই ছিলাম পরস্পরের। এখন মাঠের মতো দীঘল বিছানায় এপাশ ওপাশ সারা রাত, আমাদের মাঝখানে শুয়ে থাকে নির্জীব বাঁশবালিশ, দুই দেশের সীমান্ত নদীর মতো শীতল। আমরা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি। আমাদের তো একটি ডেস্কটপ ছিল, একটি চেয়ার, একই স্ক্রিনে দুজোড়া চোখ খুঁজতো সমৃদ্ধির সিঁড়িপথ। এখন আমাদের ঘরে ঘরে ডেস্কটপ, ল্যাপটপ, তুমি আইপ্যাডে খোঁজো দামি শাড়ি, জুয়েলারি, আমি কবিতার বই, কিংবা সেলফোনে চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় আত্মগোপন। আমরা ক্রমশ বড় হচ্ছি, বড় হচ্ছি, বড় হচ্ছি, অনেক বড়। আমাদের ব্যক্তিত্ব বেড়েছে, প্রতিদিন বাড়ছে আরো। এখন তোমার সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হয়, এবং এটাই স্বাভাবিক বলে পৃথিবীকে জানিয়ে দিচ্ছি। দেখো কতটা সভ্য এবং আধুনিক আমরা। পরস্পরের প্রতি কি শ্রদ্ধাবোধ। আমাদের পছন্দের গাছগুলো কখন যে ভিন্ন ভিন্ন রঙের ফুল পাতায় ভরে উঠল, টেরই পেলাম না। অথচ অথচ আমরা তো দোলন চাপার শুভ্রতায় ডুব দিতে চেয়েছিলাম। এই কবিতাটি আমি আপনার কণ্ঠেই প্রথম শুনলাম। আপনি বোধহয় এরই মধ্যে কোনো একটি অ্যালবামে এটি করেছেন, সেই অ্যালবামটি সম্ভবত এখনো রিলিজ হয়নি। তো একটি অডিও অ্যালবামে করেছি, হ্যাঁ, এটা রিলিজ হয়নি। রিলিজ হয়নি, তো আমি আর ডুয়েট করেছি, কখনো দুজন 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 মিলে পড়েছি এটা। দুজন মিলে করেছেন। আমি এটি হ্যাঁ, হ্যাঁ। প্রথম শুনলাম এবং ভীষণ ভালো লাগলো। আমি এক দুইবার এই কবিতাটি পড়েছি কোনো অনুষ্ঠানে হয়তো, আর তেমন করে এটি পড়া হয়নি। আর লেখার পরে আমার মনে হয়েছিল যে এই কবিতার মধ্যে আমাদের যাপিত জীবনের, আহ, দাম্পত্য জীবনের একটা সত্য উন্মোচিত হয়েছে, যে আমরা আচ্ছা, জহির ভাই বলেন তো, কবিকে যখন পাওয়া গেল, মানে আপনার সাথে আমার এই কবিতা নিয়ে আগে তেমন কথা হয়নি, মানে আপনিও পড়েছেন, মানে আমার যে উপস্থাপন ঢং এবং আপনি যা লিখতে চেয়েছেন, আমি কতটুকু তার কাছে পৌঁছতে পেরেছি? 100%, 100% একদম একদম ঠিক মতো এসছে এই কবিতায়। আমার ধারণা এই তাই কবিতাটি আপনার বেশি প্রিয় বলে বেশি ভালো হয়েছে, সেটি হতে না, পারে। এই কবিতাটা আর একটু ভালো আমি পড়তে পারবো যদি অ্যালবামে আমি হ্যাঁ, একা করি। প্রপার সাউন্ড সিস্টেম ওসব হলে নিশ্চয়ই আপনার কণ্ঠের যে কাজ, সেটি তো এই মাইক্রোফোনে অতটা দেয়া যাচ্ছে না, সেটা তো আমরা না বুঝতেই না, পারছি এই না। এই মাইক্রোফোনে স্বরের হ্যাঁ, স্বরের যে ইয়াটা, সেটা দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে আহ, মুক্তি জহির বলেছে, মাহি ভাই অসাধারণ আবৃত্তি, খুব ভালো লাগলো। আচ্ছা। মুক্তি জহির ভাবি, ভাবি কি আগের হ্যাঁ, কবিতাটা শুনেছেন? হ্যাঁ, বাড়ি আছো? সেটা তো অ্যালবামে বহুবার শুনেছে। আহ, না, আ- অনুষ্ঠানের সঙ্গেই আছে, শুনেছে নিশ্চয়ই। মুক্তি দেখছে, আচ্ছা। আমরা এই প্রশ্নটা রাখতেই পারি, আগের কবিতাটা শুনেছে কিনা কমেন্ট দিয়ে জানাবার জন্য। আমি আছি বেসমেন্টে, সে আছে মানে 3 ফ্লোর উপরে, সো ওখান থেকে আলাদা হয়ে দেখছে গেছেন। আলাদা। তো এবার আমি একটি ছন্দের রিদমিক কবিতা পড়ি। অনেকেই এই কবিতাটি এর আগের কোন কোন অনুষ্ঠানে অনেকে অনুরোধ করেছিলেন, তখন পড়া হয়নি। তাদের কেউ কেউ যদি আজকে দেখেন, তাহলে হয়তো দেখতে মানে তাদের প্রত্যাশাটি পূর্ণ হবে। আমি এই কবিতাটি পড়ছি। কবিতার নাম রাত্রিকে আলো দিও। রাত্রিকে আলো দিও দৃষ্টি, আঁধারের হয় যদি বৃষ্টি, সময় কি বেঁধে রাখে কষ্ট, উড়াল পতঙ্গেরা ভ্রষ্ট। এখন সময় বড় অদ্ভুত, মিথ্যেরা মঞ্চের রাজদূত, স্তবগানে পংক্তিরা মগ্ন,
অসত্যের উৎসব লগ্ন, এটাই তো আজকের কৃষ্টি। আঁধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। নদীরা হারিয়ে ফেলে নাব্য, সে করে না ফেরে যদি কাব্য। সঙ্গীতে বেজে ওঠে চিৎকার, কোত্থেকে আসে ইঙ্গিতকার। শান্তির কথা বলে ভণ্ড, দানবের হাতে রাজদণ্ড। সত্যেরা হয় যদি বন্দী, গোপনে গোপনে হয় সন্ধি। কি অবাক সময়ের সৃষ্টি, আঁধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। দস্যুতা দাবি হলো ন্যায্য, সততাই আজ পরিত্যাজ্য। চোখ নাকি তুলে নেবে খুঁচিয়ে, সন্ত্রাসী হাঁটে বুক উঁচিয়ে। গণমানুষের নেই অধিকার, ধান্দা তো একটাই, গদিকার। নেতা আছে নেই নেতৃত্ব, জনগণ যেন রাজভৃত্য। হে মানুষ দানবের রাজ্যে, আজ শুধু একটি কাজ যে, ঘুম ভেঙে জেগে ওঠো, জাগো হে। ঘুম কেন হলো এত মিষ্টি, দেখছো না আধারের বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। ধন্যবাদ। বাহ, এই ভালো কবিতাটি আপনি পড়ে ফেললেন, এটা তো আমি পড়তে চেয়েছিলাম। এটা আমি জানি না এই কবিতাটি আপনার কাছে আছে কি। আচ্ছা আচ্ছা, ওই ভাবি জানাচ্ছেন যে তিনি শুনছেন আমাদের অনুষ্ঠান, হ্যাঁ, জানিয়েছেন। আচ্ছা, আর এটা আমি অন্য কোনো একদিন পড়বো। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে। বন্ধুরা, আপনারা আমাদের দু বন্ধু ভাবিও তো কবিতা লিখে ফেলেন, একটা লিখেছেন আলাদা হতে হয় কাছে যাবার জন্য। ভালো কবিতা হচ্ছে। বন্ধুরা, আপনারা কবি এবং আবৃত্তিকারের যুগলবন্দি দেখছেন, মানে একই সাথে দুই বন্ধুর যুগলবন্দি দেখছেন। যুগলবন্দি অনেক প্রোগ্রাম দেখেছি ও শুনেছি, দেখে সব প্রোগ্রাম ভালো লাগছে, বিশেষ করে কবি জহির ইসলামের ছন্দের কবিতাগুলো। হ্যাঁ, জহির ভাইয়ের কবিতা, এখন ছন্দবদ্ধ কবিতাগুলো অনেক বেশি প্রাণময়, অনেক বেশি মানে উদ্ভাসিত। কখনো কখনো কবিরা ছন্দবদ্ধ কবিতা লিখতে গিয়ে অনেক মানে ছন্দের শৃঙ্খলে বন্দী হয়ে যান, কবিতার হ্যাঁ, থাকে না। ওমেন্দি হয়ে যান, কবিতা থাকে না। হ্যাঁ, কর গুনে গুনে মাত্রা গুনে হ্যাঁ, গুনে হ্যাঁ, লিখে। হ্যাঁ, তো ছন্দ আসতে হবে ভেতর থেকে সহজাত ভাবে, তখনই ভালো এক্স্যাক্টলি, কবিতা হয়ে আমি উঠবে। সবসময় এই কথাটি বলি যে কবিতায় একটি কর স্বতঃস্ফূর্ততা দরকার। কর কবিতায় গুনে শব্দ মিলাতে গেলে তখন আর ওটা ছন্দের কারাগার হয়ে যায়। হুম, তো জহির ভাই স্বতঃস্ফূর্ত ভাবে এখন ছন্দবদ্ধ কবিতা লিখতে পারছেন, অভিনন্দন আপনাকে। সাধনা লাগে। আমি একটু আপনাদের সামনে জহির ভাইয়ের প্রশংসাই করি যে একটি মানুষ দীর্ঘদিন প্রবাস, তার পেশার জন্য দীর্ঘদিন প্রবাসের থেকেও এত নিবিষ্ট ভাবে কবিতার মধ্যে ডুবে আছেন। এটি একটি মানে ঈর্ষা জাগানিয়া একটা বিষয়, সবাই পারেন না। কারণ কবিতা যাকে খেয়েছে তার তো সবটাই খেয়েছে। কবিতা লিখতে গেলে তো অর্থবিত্ত অনেকখানি, মানে অনেকখানি আহ বাদ দিয়েই কবিতা লিখতে হয় বা কবিতা পড়তে হয়। যাই হোক, আমি বন্ধুদেরকে এটুকু জানাতে চাই যে এই প্রবাস জীবনেও জহির ভাই কবিতায় তার মেধা, মনন এবং তার যে সময়, হয়তো বিশ্রাম নেবার সময়টুকু তিনি বিশ্রাম না নিয়ে হয়তো কবিতা লেখেন, তাই তো? কারণ তাকে তো অফিস করতে হয় 8 ঘন্টা। অফিস করতে হয়, তো সংসার করতে হয়, মানে বিদেশে তো জানেনই যে সব কাজ নিজেদেরই করতে হয়। আর আমার তো সবকিছু করতে চাই, আমি কিছুই বাদ দিতে চাই না। আমি বাগান করতে চাই, নিজ হাতে গাছ লাগাতে চাই, গাছে পানি দিতে চাই, সবই আমি করতে চাই। রান্না করতে চাই, ছবি আঁকতে চাই, আমি সবই করি। তো যে কারণে সময়কে যাই আসলে হোক, যাই হোক, ম্যানেজ করে আমি হয়। ভোজন বিলাসী লোক, নিউ ইয়র্কে আসলে আপনার রান্না খাবো। অবশ্যই, অবশ্যই। জহির ভাই, আমি আমাদের এক আহ, আহ, অনুজ বন্ধুর কবিতা পড়তে চাই একটা। হ্যাঁ, এই নিশ্চয়ই। সময়ে যারা কবিতা লিখছে, দুই একজনের দুই একটা কবিতা, যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত আছে তাদের দুই একটা কবিতা পড়তে চাই। এই ওমর ফারুক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আম, কয়েকদিন আগে তার এই কবিতাটি আমি রেকর্ড করেছি, ইউটিউবে আবৃত্তি মেলা চ্যানেলে এসছে কবিতাটি। কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। আমি সব প্রণোদিত হয়ে এই কবিতাটি আমাদের বন্ধুদের শোনাতে চাই।
কবিতায় আধুনিকতা আছে, আমার বেশ ভালো লেগেছে। আপনারা একটু মিলিয়েও নিতে পারবেন। জহির ভাই আমাদের সেই 80-র দশকের 70 দশকের সেই বিখ্যাত কবিদের পরে আমাদের শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ, তারপর আসাদ চৌধুরী, তারপর সৈয়দ শামসুল হক, তারপরে অনেকদিন পরে আমাদের কয়েকজন কবির নাম হয়তো আমরা বলতে পারবো, কিন্তু তারপরে অনেকদিন পর সেভাবে উজ্জ্বল করে এরকম কোনো নাম আমরা পাচ্ছিলাম না। এই প্রবাসে বসেও কাজী জহিরুল ইসলামের নাম এখন একটু জলজল করছে। তো আপনারা মিলিয়ে নিন। তার পাশাপাশি এই তরুণ কবি উমর ফারুক, তিনি কেমন লিখছেন। আমি কি বেশি বলে ফেললাম একটু কথা? আমি তো কথা না, কথা বেশি বলা দরকার। বলি না। এবং আপনারা যে 52 বলি না। থেকে 71 একটি পারফরমেন্স করেন, সেইটা নিয়ে আমরা এই কবিতা পাঠের পরে একটু আলোচনা করতে চাই। সেই পারফরমেন্সটা নিয়ে, সেটা কি ধরনের পারফরমেন্স কি করেন সেটা নিয়ে আমরা একটু শুনবো। কার কার কবিতা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, আপনার কাছ থেকে শুনবো। এই কবিতাটা শুনি, ওমর ফারুকের কবিতাটা শুনি। আমারও শোনার আগ্রহ যে কেমন ওনার নাম কবিতা। উমর ফারুক। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন, যদিও ব্যাংকিং পড়ান বোধ হয় তিনি, বা হ্যাঁ। কবিতার নাম হলো প্রত্যাবর্তন। হ্যালো, ক্ষমা করবেন, দয়া করে আমাকে শুনুন। এদিকে আসুন, এইদিকে। আমি খুব তৃষ্ণার্ত, দীর্ঘদিন পুষে রাখা তৃষ্ণা। মাঘের এই উত্তপ্ত শীতে আমার হালকা পোশাকে অবাক হবেন না। আমি আজ খুবই শিহরিত। আমার সমস্ত শরীর আজ আনন্দ নৃত্যে মগ্ন। আমি আজ উষ্ণতা অনুভব করছি, শিহরণ অনুভব করছি, ভালোবাসা অনুভব করছি। আমাকে 2 কাপ কফি দেবেন প্লিজ। যদিও আমি একা, তবুও 2 কাপ। কিছুক্ষণ পর আমার প্রিয়া এখানে প্রবেশ করবে। তার চোখে থাকবে প্রতীক্ষা ভঙ্গের আনন্দ, চেহারায় প্রাপ্তির পরিতৃপ্তি। কফিটা আনুন প্লিজ, ওটা ঠান্ডা হতে হবে। দয়া করে অপেক্ষা করবেন না, এখনই আনুন। কারণ আমার প্রিয়তমা গরম কাপে ঠোঁট রাখে না, নরম ঠোঁটে ঠোঁট রাখে। এই তো এখনই, খুব শীঘ্র আমার প্রিয়তমা এখানে প্রবেশ করবে। আপনাদের চারপাশটা আরেকটু চকচকে হলে বেশ ভালো হতো। উত্তর জানালার পর্দাগুলো বন্ধ করে দেবেন প্লিজ। ঘরটিতে একটু অন্ধকার রেখে দিন। ওই আলোটা একটু নিভিয়ে দেবেন প্লিজ। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। তার প্রবেশের পর কফি শপের মূল ফটকটি বন্ধ করে দেবেন। সবগুলো গোপন ক্যামেরা বন্ধ করুন। আপনাদের মুঠোফোনগুলোকে ঘুম পাড়িয়ে দিন। এখানে জোনাকি পোকার মতো মিটমিটে আলো চাই। এখানে শব্দযন্ত্রে ছিছি পোকার মতো গান, মিষ্টি গান চাই। আপনারা সবাই গোলাপ হাতে অপেক্ষা করুন, আর প্রকৃতির গায়ে আতর মেখে দিন। এই যে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। আমার 2 কাপ কফি চাই এখনই। কফিতে গোলাপের 4টা পাপড়ি ছিটিয়ে দেবেন, দুধ বেশি আর চিনি সামান্য কম। উষ্ণ নরম কফিতে ঠোঁট রেখে, আলো আধারিতে চোখ রেখে আমার প্রিয়া প্রত্যাবর্তনের আনন্দকে উষ্ণ করে তুলবে। বাহ, কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। এই কবিতায় একটি গল্প আছে, চিত্রকল্প আছে, একটা মজা আছে। কবিতাটিতে একটি মজা আছে, আবৃত্তির জন্য একেবারে উপযুক্ত কবিতা। যাই হোক, জহির ভাই সনদ দিয়েছেন আবৃত্তির জন্য উপযুক্ত কবিতা। আমি যদি কবিতা নিয়ে কথা বলি, আবৃত্তির না, আমার যে বিষয়টা এখানে বেশি ভালো লেগেছে সেটা হলো কল্পনা। মানে কল্পনাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রোমান্টিসিজম পুরাটাই কল্পনা। হ্যাঁ, আর ইমাজিনেশনটা। আর যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো যে বক্তব্য খুবই সামান্য, কিন্তু সেটাকে দিয়ে একটা কবিতা, সেই বিষয়টি আমাকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ, অভিনন্দন কবি উমর ফারুককে। আরো বিলকিস অনেক রহমান কবি। দোলা আমাদের সঙ্গে আছেন। দোলা ভাবি, ভাবি ইসলাম আলাইকুম। দোলা ভাবি কি বলে?
জহির ভাই আর মাহি ভাইয়ের যুগলবন্দি। ভাবি, আপনার মেয়েরা ভালো আছে? আচ্ছা, ভাবির সাথে পরে কথা বলে নিব, চলেন। আচ্ছা, আমি এবার একটি আন্তর্জাতিক অনুষঙ্গ আছে এমন একটি কবিতা পড়ি। এই কবিতাটি আমি নিশ্চয়ই। সম্ভবত কখনো পড়িনি পাবলিকলি, কিন্তু অনেকেই আমাকে, যারা বইটি এই একালে কাকতলাতে বেল বইটি যারা কিনেছেন তাদের অনেকেই এই কবিতাটি তাদের খুব প্রিয় কবিতা বলে বলেছেন। একজন তো বলেছেন যে এইটাই তার সবচেয়ে প্রিয় কবিতা সকল কবিতার মধ্যে, শুধু আমার না, সকল কবিতার মধ্যে। তো আমি এই কবিতাটি পড়ি। কবিতার শিরোনাম আমার বন্ধু রাফায়েল। শুধু সূর্যাস্তের ছবি তুলতো লোকটি। ওর সঙ্গে আমার প্রথম দেখা এক বিধ্বস্ত জনপদে। ধ্বংসস্তূপের অন্ধকারে হঠাৎ জ্বলে উঠেছিল এক ফালি উজ্জ্বল হাসি। স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নই ওকে এই ধ্বংসস্তূপের ভেতর রোপণ করেছিল। পাথরে গজিয়ে ওঠা ফুল আমাকে কাছে টানে। আমরা বন্ধু হই, কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি ফুটে থাকি বলকান বাগানে। লোকটি কথা বলতো ইংরেজিতে, ত্রিনিদাদের অদ্ভুত উচ্চারণে। কিছু কিছু শব্দে এমন ধাক্কা লাগতো, আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। লোকটি তখন নিজেই হেসে উঠত, শোনাতো ত্রিনিদাদের নিজস্ব ইংরেজির ফিরিস্তি। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি ইয়ারা নদীর মোহনা ক্যারিবিয়ান সাগরে। কখনো চাচালাকার দীর্ঘশ্বাস শুনিনি, আর তেমন রুক্ষ ছিল না ওর কণ্ঠ। দ্বিতীয়বার ওর সঙ্গে দেখা পশ্চিম আফ্রিকায়। কফি ও কাকাওয়ের পাতা থেকে মুছে দিচ্ছে কালো মানুষের রক্ত। এর মধ্যে কিছুকাল হেরাত ও গুন্দুজের ধ্বংসস্তূপ খুঁড়ে খুঁড়ে তুলে এনেছে জীবন, নতুন চারাগাছ রোপণ করেছে কাবুলের বাগানে। এরপর এরপর শুধু সূর্যাস্তের ছবি, কখনো মায়ামি, কখনো জ্যাকসনভিল। লোকটি রোজ ফেসবুকে পোস্ট করত পরন্ত বিকেল, ক্যামেরার লেন্সে চোখ রেখে খুঁজত সূর্যাস্তের ওপারে নতুন স্বদেশ। প্রতিদিন একটু একটু করে ঢাকা পড়ছিল ক্যামেরার লেন্স। একদিন ডুবে যাওয়া সূর্যের শেষ আভা উদ্ভাসিত হলো অবয়বপত্রে। লোকটি আর কোনো দিন ছবি পোস্ট করেনি। লোকটি আমার বন্ধু রাফায়েল উইলিয়ামস, পূর্ব ইউরোপের ধ্বংসস্তূপের ভেতর আমি যার হাত ধরেছিলাম। ধন্যবাদ। এটি আসলে আমার এক কলিগ ছিল রাফায়েল উইলিয়ামস, তাকে নিয়েই লেখা। আমরা দুটি মিশনে একসঙ্গে কাজ করেছি, কসোভোতে এবং আইভরি কোস্টে। মাঝখানে সে আফগানিস্তানে কাজ করেছে, আফগানিস্তান মিশনে আমি যাইনি। তো সে রিটায়ার করে, সে আমার চেয়ে বয়সে অনেক বড়, সে রিটায়ার করে আরো বেশ 10 বছর আগে বা আরো বেশি সময় আগে। তারপরে সে তার বাড়ি হচ্ছে ফ্লোরিডায়, সে ফ্লোরিডায় থাকতো এবং প্রতিদিন দেখতাম ফেসবুকে সে শুধুমাত্র সানসেটের ছবি পোস্ট করতো, আর কিচ্ছু না। এবং একটু একটু করে প্রথমে একটু উজ্জ্বল বিকেল, তারপরে কিছুদিন পর আরেকটু ডার্ক, কিছুদিন পর আরেকটু ডার্ক। যেদিন সে মারা যায় তার আগের দিন একেবারে সমুদ্রের পাড়ের একটা সূর্যাস্তে সূর্যটা ডুবে গেছে, অন্ধকার। সেই ছবিটি পোস্ট করলো, পরদিন খবর পেলাম সে মারা গেছে। মানে আমাকে এত কষ্ট দিয়েছে, তা এই পুরো ঘটনাটি বুঝতে পারিনি সে কেন এই ছবি তুলছে। তারপরে আমি এই কবিতাটি লিখি, অনেক কষ্ট থেকে লেখা এই কবিতা। কিভাবে মারা গেল সে? মানে ক্যান্সার কি ছিল, হয়েছিল? তার ক্যান্সার ছিল। সে জানতো সে মারা যাচ্ছে, কিন্তু আমরা কেউ জানতাম না, সে ডিসক্লোজ করেনি কখনো। আচ্ছা, প্যাথেটিক। এবং সে যে মারা যাচ্ছে সেটি সে প্রতিদিন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ইনডাইরেক্টলি কাব্যিক ভাষায় সে বোঝাতো আমি মারা যাচ্ছি, এই সূর্যাস্তের মতো আমার জীবনের সূর্য অস্ত যাচ্ছে। জহির ভাইয়ের কিছু ছোট ছোট অনুকবিতা পড়ি একটু। ছোট কবিতাগুলো জহির ভাই বেশ ভালো লেখেন এবং কি আসছেন কেন? পড়বো না, মানে বড় কবিতা আমি ভালো লিখি না। কেন? আপনি কাজী নজরুল ইসলামের কথা শুনেন নাই? কবি বন্ধুরা এইটা বলে কি জানি, পুরুষরা বলে তুমি বড় নারী ঘেঁষা, নারীরা বলে নারী বিদ্বেষী। শুনেন,
আপনি যত বিখ্যাত হতে থাকবেন তত নানা রকম কথা শুনতে থাকবেন। ধরুন আমাকে কোনো একজন আমার উম, শ্রোতা যারা আমার কবিতা পছন্দ করেন, আমি হয়তো কোনো একটু দ্রোহের কবিতা পড়ে মঞ্চ থেকে নামলাম, তিনি হয়তো আমাকে জড়িয়ে ধরে বললেন যে আপনার কণ্ঠে দ্রোহের কবিতা দারুণ, আপনি দ্রোহের কবিতাই পড়বেন। রোমান্টিক কবিতা হয়তো আমার কণ্ঠে দারুণ নয়। তো তখন আমি মুচকি হাসি। আবার যখন একটা রোমান্টিক কবিতা পড়ে নামি, তখনও তো আমি শুনি যে রোমান্টিক কবিতা পড়ার জন্যই আপনার জন্ম। একদিন তাহলে কি আমি দাঁড়ালো? কবি শহীদ কাদ্রীকে বলেছিলাম, শহীদ ভাই, লোকজন তো আপনার সঙ্গতি কবিতা খুব পড়ে, ওই যে বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। শহীদ ভাই খুব রেগে গেলেন। ধুর মিয়া, এইসব জনপ্রিয়তা টনপ্রিয়তা কোনো বিষয় না, এগুলো একটা ফালতু বিষয়। এক সময় সবাই বলতো "ও, তোমাকে অভিবাদন প্রিয়তমা", এখন আবার সঙ্গতি। এইসব জনপ্রিয়তা একটা ফালতু বিষয়, এটা একটা আরেকটাকে ছোট করে দেয়। তো চলেন একটু ছোট কবিতা শোনাই আপনার। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এরপর আমি মহাদেব স্যার একটা কবিতা শোনাবো, হ্যাঁ, আপনি একটু নিশ্চয়ই। মনে করে দিন আমাকে। এক এখন দিন রাত্রি, জীবন আমায় ঠেলতে ঠেলতে আনলো খাদের কিনারায়, পড়তে পড়তে পড়েই গেলাম, হাত বাড়ালো বিনারায়। জোর জীবন ফুরিয়েছিলাম প্রলোভনের কয়দানে, খাদ থেকে আজ উঠে দেখি আবার আমি ময়দানে। ঋতুচক্রে কাঁপন ধরে, ভয় পেয়ে যাই ঠান্ডাকে, অশ্বক্ষুরের শব্দে কি আর রক্ত নদী বান ডাকে। এখন ডানা গোটানো দিন, চায়ের কাপে বর্ষা নেই, দিন রাত্রি একই রকম, ঝাপসা দেখি বর্ষাতেই। বুড়ো বয়সে তো তাই হয়। আরেকটা বলি। হ্যাঁ। যখন আমি নাইনে, স্কুলের মাইনে পিঁপড়াটে পড়ে জীবন ফাইনে চলে গেল। কিছুকাল ভুল পড়ালেখা বন্ধ এবং মূল পড়া শুরু অন্ধ গলির উচ্ছ্বাসে। মন্দ ছিল না জ্যেষ্ঠ নারীদের নিষিদ্ধ গন্ধ এবং বয়ঃসন্ধির দ্বন্দ্ব, কিছুটা ছন্দ অন্য জীবনের। তখনই শেখা, বলা যায় টুকটাক লেখাও তখনই। কর রেখা একটু একটু করে ঝাপসা এবং নুন মাখা বৃষ্টিতে দূরের দৃষ্টিও। আমাদের সঙ্গে যোগ দিয়েছে মিজানুর রহমান প্রধান, আবৃত্তি শিল্পী। তিনি ইয়াতে আলবেনিতে মিজানুর থাকেন। রহমান মিজানুর রহমান প্রধানকে শুভেচ্ছা জানাচ্ছি। তার একটি অ্যালবাম আমার আবৃত্তি মেলা থেকে আমার নির্দেশনায় প্রকাশিত হয়েছে। মিজান নিশ্চয়ই ভালো আছে। শুভেচ্ছা ভালোবাসা মিজানকে। জি জয় ভাই। হ্যাঁ। উপালি শ্রমণ, তিনি হার্ভার্ড থেকে মাস্টার্স করেছেন, এখন পিএইচডি করছেন। তিনি আমার কিছু কবিতা অনুবাদ করছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, রাফায়েলের কাহিনী শুনে কবিতাটি আরো ভালো লাগছে, মানুষটি অমর হয়ে থাকবেন আপনার কবিতায়। এই কবিতাটিও উপালি অনুবাদ করেছে ইংরেজিতে, এবং আমরা প্ল্যান করছি যে উপালির অনুবাদে আমার 100 কবিতার একটি ইংরেজি বই বেরোবে, সেই কাজটি চলছে। খুব তো ভালো, অভিনন্দন। আপনি মহাদেব স্যার কবিতাটি পড়ুন, তারপরে আমি আরো একটি দুটি কবিতা পড়ে শোনাবো। মহাদেব সাহার এই কবিতাটি, মহাদেব শাহ দাদাকে অনেকদিন কথা হয় না, জানি না তিনি কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন, শরীর বেশি ভালো ছিল না। মহাদেব সাহার এই কবিতাটি, আমি যখন বলি ভালোবাসি। আপনার পড়া আছে কবিতাটি? মহাদেব স্যার, আমি যখন বলি ভালোবাসি। পড়া আছে। হ্যাঁ, পড়ছি। আমি যখন বলি ভালোবাসি, তখন শুদ্ধ হয় জীবন, তখন ভাঙা ঘর আবার জোড়া লাগে, শিশুদের কচি মুখের ঘ্রাণে বাতাস ভরে যায়, হলুদ চোখ
সব সবুজ দেখতে শুরু করে। নদী তীরে জেগে ওঠে নতুন চর, খরা শেষে বৃষ্টি নামে। আমি যখন বলি ভালোবাসি, আমি যখন বলি ভালোবাসি, তখন শান্তি আন্দোলন শুরু হয়। জাতিসংঘের প্রাসাদ চূড়ায় গলতে থাকে বরফ, লেবাননে বোমাবর্ষণ বন্ধ হয়, প্যালেস্টাইনে ওঠে উল্লাস ধ্বনি, রুশ মার্কিন দীর্ঘ বৈঠকে গৃহীত হয় ক্ষেপণাস্ত্র হ্রাসের সিদ্ধান্ত। তখনই সবচেয়ে নিরাপদ হয়ে ওঠে মানুষের ভবিষ্যৎ। বিশ্বযুদ্ধের আশঙ্কা কমে আসে আমি যখন বলি ভালোবাসি। আমি যখন বলি ভালোবাসি, তখন শীতের দেশে আসে বসন্ত, তখন মরা গাঙে ডাকে জোয়ার, চৈত্রের মাঠে শস্যের হাতছানি, তখন দুকুল ছাপানো বর্ষায় চলে পাল তোলা নৌকো। অনেকদিন পর ব্ল্যাক আউটের নিষিদ্ধ শহরে আসে পূর্ণিমা, সব কাঁটাতারের বেড়া হয়ে ওঠে মাধবীলতার বন, ঘাতকের হাত থেকে ছিটকে পড়ে অস্ত্র। আমি যখন বলি ভালোবাসি, আমি যখন বলি ভালোবাসি, তখন পৃথিবীতে সব যুদ্ধ থেমে যায়। দুর্ঘটনায় পতিত বিমানের যাত্রীরা নিরাপদে ফিরে আসে। বড় বড় শহরগুলোর সবচেয়ে কণ্টকিত যানজট মুহূর্তে খুলে যায়। বিবাহ বিচ্ছেদের সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় সব দম্পতি। মা শিশুর গালে চুমু খায়, ব্যর্থ প্রেমিক প্রেমিকারা আবার ঘর বাঁধে। নবজাতকের কান্নায় ভরে ওঠে পৃথিবী। আমি যখন বলি, আমি যখন বলি, আমি যখন বলি ভালোবাসি। খুব সুন্দর কবিতা। ব্ল্যাক আউট পূর্ণিমা নামে কবি শহীদ কাদিরের একটি কবিতা আছে। হ্যাঁ, ব্ল্যাক আউটের পূর্ণিমা। হ্যাঁ, ব্ল্যাক আউটের পূর্ণিমা খুব ভালো লেগেছে। এই কবিতাটি আমি আগেও পড়েছি, শুনেছিও। এই কবিতাটা ব্যাপ্তি আছে, আমার খুব পছন্দের কবিতা এটি। এটি আপনার কোনো অ্যালবামেও আছে বোধহয়, না? না, আমার কোনো অ্যালবাম নেই। আমার নির্দেশনায় অন্যদের অ্যালবামে আছে। ও আছে আছে, না না না, আছে আছে, ভুল বলেছি। মহাদেব শাহ নির্বাচিত 30টি কবিতা দিয়ে আমার একটি অ্যালবাম রয়েছে আবৃত্তি মেলার, সুবর্ণ সে আলোর রেখা, এই অ্যালবামে রয়েছে। সেটা আমি শুনেছি আপনার কণ্ঠে, আমার তাই মনে পড়ছে। আচ্ছা, আমি এবার ছোট একটি কবিতা পড়ছি, 3 লাইনের কবিতা। কবিতার নাম তাপের ভারসাম্য। তোমার জ্বরের দেহ উত্তপ্ত তাওয়া, আমার শীতল হাত সেঁকে নেই দুটি সুস্বাদু রুটির মতো। এভাবেই তাপের ভারসাম্য ঠিক রাখে রোজ আদম হাওয়া। এটা 3 লাইনের একটা ছোট্ট কবিতা। এবার আমি একটি কবিতা পড়ছি, এটি হচ্ছে পান্তুম কবিতা। পান্তুম কবিতা শুরু হয় ফ্রান্সে, ভিক্টর হুগো আসলে এর জনক বলা যায়, এবং তারপরে বোদলেয়ার লিখেছে, অনেকেই লিখেছে, আমেরিকাতেও এখন অনেকে পান্তুম লিখছে। পান্তুম একটু গীতল ধরনের কবিতা, গান হিসেবেও গাওয়া হয়। 4 লাইনের 4 লাইনের এক একটা স্ট্যাঞ্জা হয়, এবং প্রতি স্ট্যাঞ্জার দ্বিতীয় লাইন দিয়ে পরের স্ট্যাঞ্জাটি শুরু হয়। আর এই কবিতার প্রথম লাইনই শেষ লাইন, প্রথম লাইন এবং শেষ লাইন একই। তো আমি একটি পান্তুম কবিতা, বাংলাদেশের যারা কবিতা প্রিয় মানুষ তাদের কাছে হয়তো খুব বেশি পরিচিত নয়, সেই জন্য আমি মাঝে মাঝে এই কবিতাগুলো পড়ার চেষ্টা করি, যাতে একটি নতুন অন্য ধরনের কবিতা, নতুন না, এটি প্রাচীন কবিতা, কিন্তু আমাদের সাহিত্যে আমাদের কবিতায় নতুনই বলা যায়, একটু পরিচিত করানোর জন্যই আমি এই কবিতা মাঝে মাঝে পড়ি। কবিতাটির শিরোনাম বসন্তকাল। বইমেলায় বেশ কয়েকটা বই আমরা দেখেছি, আমার চোখে পড়েছে। যাই হোক, পড়ুন আপনি। আমাদের আর দুইজন লিখেছেন, মারুফুল ইসলাম পান্তুম নামে একটি বই লিখেছে মারুফুল ইসলাম, এবং মূলত আমি পান্তুমের ধারণাটি মারুফুল ইসলামের কাছ থেকেই পাই। তিনি তার পান্তুম বইটি আমাকে দিয়েছেন এবার ঢাকায় যাওয়ার পরে। আগে আমার একটু ধারণা ছিল ভাষা ভাষা, কিন্তু তার বইটি আদ্যপান্ত পড়ার পরে আমার মধ্যে বিষয়টি ঢোকে যে আমিও কিছু লেখার চেষ্টা করি। আমি কবি মারুফুল, চলুন আমরা শুনি।
আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই ধারণাটি দেবার জন্য। বসন্তকাল, পলাশের ডালে হেকালো কোকিল, কিসের ঘোষণা? এসেছে ফাগুন, রক্তের অক্ষরে লিখেছে শিমুল। হে শুভ্র পায়রা, ওই ডালে তুমি আজকে বসো না। ওখানে কেবল ফুটে থাক রক্তের হাজারো ফুল। এসেছে ফাগুন, রক্তের অক্ষরে লিখেছে শিমুল। খরচৈত্রের বাউকুরানি ধূলি ধূসরিত মাঠে পড়ে মাঠ, ক্ষেতের ফসল জলবায়ু প্রতিকূল। সংক্রান্তি মেলা রসে ভরপুর ঐতিহ্যের ঠাঁটে। খরচৈত্রের বাউকুরানি ধূলি ধূসরিত মাঠে মিলনোন্মুখ গবাদি পশু ফিরানির ডাক ডাকে। অন্ধকারে জোনাকির বাতি সাপদ নীরবে হাঁটে। বস্তিওয়ালা জাগো বলে বলে গ্রামের পাহারা হাঁকে। মিলনোন্মুখ গবাদি পশু ফিরানির ডাক ডাকে। মাথার উপর ঘোড়া নিম ফোটে তারা পুষ্প ঝাঁক। হিমঝুরি গাব মহুয়ার লাল, বাদ দেই কাকে। এ খরচৈত্রে বিচিত্র পুষ্প, মনোরম কি অবাক। মাথার উপর ঘোড়া নিম ফোটে তারা পুষ্প ঝাঁক। ঔষধি গাছ উদাল পুষ্প ছড়িয়েছে কাঁচা সোনা। শুক্লপক্ষ 13 তিথি চৈত্র রাতে রসালো মৌচাক। পলাশের ডালে হেকালো কোকিল, কিসের ঘোষণা? ধন্যবাদ। এই হলো 20 লাইনের একটি পান্তুন। প্রথম লাইন শেষ লাইন এবং প্রতিটি স্ট্যাঞ্জা শুরু হয়েছে আগের স্ট্যাঞ্জার দ্বিতীয় লাইন দিয়ে। তো আমরা মাহি ভাই ভালো লাগলো জয় ভাই। আপনার কাছে যাই। আমি কি দুই একটি অন্য নতুন কবিদের কবিতা শোনাবো নাকি বিখ্যাত কবিদের দু একটা কবিতা শোনাবো? আপনার পছন্দ মতো। আমার পছন্দ মতো শোনাবো। হ্যাঁ, একটু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা শোনাই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা শুনতে পারি আমরা। অভিমানের খেয়া। না, অভিমানের খেয়া পড়বো। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সমগ্র আমার কাছে আছে, তার প্রচুর কবিতা আমি পড়েছি। না, আমি তা না, বলুন। হ্যাঁ, একজন কি অনুরোধ করেছে সুনীল গাঙ্গুলির নীরা থেকে যে কোনো কবিতা পড়তে, মানে যদি আপনার নীরার কবিতা। আচ্ছা, শোনাবো, ঠিক আছে। রুদ্রটা একটু পড়ি, সুনীল তো শোনাবো নীরার কবিতা। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই। পরাজিত প্রেম তনুরুতি মিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করার দুপুরে নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলা আর কতকাল, আর কতটা জীবন। কিছুটা তো চাই হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন। ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে। কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে। এই আখি জানে, পাখিরাও জানে কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাথুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশে চায়নি, নীলিমা চেয়েছে শুধু।
করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার, পরাজয় সে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে এনেছে মোহন ঘাতক, তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ। আর কতদিন নীল অভিমানে পুড়ে একার, কতটা জীবন, কতটা জীবন। অনেক ধন্যবাদ। চমৎকার। বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন, কি অসাধারণ লাইন। আমি একজন জহির ভাই, অনুরোধ করেছেন আপনি পড়ুন। হ্যাঁ, ক্রিয়াপদহীন কবিতা হাতের কাছে থাকলে শুনতে চেয়েছে, তো আমি একটি ক্রিয়াপদহীন কবিতা পড়ছি উপালি শ্রমণ আপনার জন্য। কবিতার শিরোনাম ধ্বনিত্রয়ের উৎস। মাহি ভাই, আপনি জানেন বোধহয় যে আমি কবিতা থেকে ক্রিয়াপদ তুলে দিয়ে কিছু কবিতা লিখেছি এবং সেগুলা দিয়ে একটি বই বেরিয়েছে কলকাতা থেকে, ক্রিয়াপদহীন ক্রিয়াকলাপ। পরবর্তীতে আবার ঢাকা থেকেও তার এটি বর্ধিত আচ্ছা, সংস্করণ বেরিয়েছে ক্রিয়াপদহীন কবিতা। সেটি আমার হাতে আসে নাই, দেখি আমি শুনি আপনার ক্রিয়াপদহীন কবিতা। কবিতার শিরোনাম ধ্বনিত্রয়ের উৎস। যাত্রী ছাউনির নিচে কজন মানুষ, অদূরে একটি সড়ক দুর্ঘটনা, মুখোমুখি দুটি বিলাসবহুল গাড়ি, বনেটে তখনও দম্ভের আগুন, চারজন মানুষের খণ্ডিত দেহ রক্তাক্ত, পথের ধুলোয় পোড়া মাংস ও মগজ, বাতাসে অস্থির বিকেল। এর পেছনে রাষ্ট্রীয় মনোগ্রাম খচিত কর্মকর্তা, একদল অসহিষ্ণু জনতার বৃত্ত লোকটির চারপাশে, খিস্তির তরঙ্গে ক্রমশ কয়েক ডজন উত্তেজিত মুষ্টি। লোকটির মুখমণ্ডলে এখন নতুন ভূগোল। চোর চোর ধ্বনির কোরাসে হেমন্তের উৎসব। একটি পতাকা শোভিত গাড়ির অনুপ্রবেশ, ভেতরে মোটাসোটা সারমেয়। টিনটেড কাচের ফাঁকে বার দুয়েক ঘেউ ধ্বনি, এরপর পলায়নপর প্রস্থান। দুজন বিপ্লবীর লাল কুর্তা অদৃশ্য, ওদের ন্যাড়া মাথায় ইমানের টুপি, ওদের নিম্নাঙ্গ খোলা। অদৃশ্যবাদী জোকারের ভূমিকায় এখন ওরা, মঞ্চের স্পটলাইটের নিচে। রাস্তাটির অন্য পাশে, যেখানে ঐতিহ্য হারা একটি বাগান, কজন তরুণ তরুণী নগ্ন, ওদের সঙ্গম দৃশ্যে ক্যামেরার ফ্ল্যাশলাইট। যাত্রী ছাউনিটির বাঁদিকে দুজন মানুষ, একজন পুরুষ, এক অসহায় পিতা, সন্তানহারা চোখে ঘোলা যমুনা, জলস্রোতে অব্যক্ত অভিশাপ। অন্যজন কিশোরী, অভিভাবকের রক্তে রাঙা হাত, সামনে সুসজ্জিত ফাঁসির মঞ্চ, কজন বিচারকের কালো আলখাল্লায় জল্লাদের প্রতিচ্ছবি। যাত্রী ছাউনির নিচে একদল উৎসুক মানুষ, কজনের চোখ ডিজিটাল ক্যামেরা, সামনের বইমেলায় প্রকাশিতব্য ইতিহাস গ্রন্থের জন্য প্রয়োজন বেশ কিছু রঙিন ছবি। কজনের চোখে দূরবীক্ষণ, দৃষ্টি উপরে উঁচু দালানের এক কামরায়, যেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন, ধ্বনিত্রয়ের উৎস। অনেক ধন্যবাদ। ক্রিয়াপদহীন কবিতা যেহেতু অত সাবলীল নয়, এর শরীর একটু খড়খড়ে অমসৃণ, কাজে আবৃত্তির জন্য হয়তো অতটা না না শ্রুত নাও হতে পারে। না না জহির ভাই, এটা ভাবা ঠিক না। এটিকে ভালো আবৃত্তিতে এনে দর্শক শ্রোতাদের ভালোই ব্যঞ্জনা, ধ্বনি ব্যঞ্জনা দেওয়া সম্ভব হবে, কোনো সমস্যা হবে না এটা আবৃত্তি করতে। আবৃত্তিকার যখন বলছে তাহলে আর আমার সাহস পেলাম আরো বেশি আপনি লিখতে থাকেন, কোনো সমস্যা নেই। আপনার একটি বিখ্যাত কবিতা আমি পড়তে চাই। এটি বিখ্যাত বলছি এ কারণে যে কাজী জহিরুল ইসলামের মুক্তিযুদ্ধ কবিতাটি, আচ্ছা, এই কবিতাটি প্রথমত এ কারণে যে আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের যে একেবারে কিশোরের আগে মানে বালক বয়সী মুক্তিযোদ্ধারা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে এবং সর্বস্তরের মানুষ যে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। আপনার এই ছোট্ট একটি কবিতায় সবগুলো ছাত্র, শ্রমিক, এই বিষয়গুলো উঠে এসেছে। আমাদের
আমার আবৃত্তি সংগঠন চলচ্চিত্র থেকে আমরা একটি প্রযোজনা, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি প্রযোজনা রয়েছে। বাংলাদেশের সব বিখ্যাত কবিদের মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে প্রযোজনাটি বাংলা নামে দেশ বহুবার মঞ্চায়িত হয়েছে। সেই প্রযোজনায় এই কবিতাটি অংশ, কবিতাটি সেই কবিতায় সন্নিবেশিত রয়েছে। এই কবিতাটি মুক্তিযুদ্ধ, এই কবিতাটি আবৃত্তি করতে চাই, এখনই না, তার আগে আমি ওই যে নীরার কবিতা একজন শুনতে চেয়েছেন, সেটি একটু শোনাই। তারও আগে সোহেল মাহমুদ নামে এক নবীন তরুণ কবি রয়েছেন, তার একটি ছোট্ট কবিতা, এই কবিতাটি আমার খুব পছন্দ হয়েছে। নতুনদের যে কবিতাগুলো আমি ইদানিং আবৃত্তি করছি ইউটিউবের চ্যানেলের জন্য, সোহেল মাহমুদ তিনি আমাদের এই অনুষ্ঠানে, সোহেল মাহমুদের কমেন্ট দেখতে পাচ্ছি। দারুণ একটা কাকতালীয় ব্যাপার। হ্যাঁ, সোহেল মাহমুদকে দেখতে পাচ্ছি জ্যোৎস্নার আকাশে শব্দের ডানা ঝাপটায় অবাক চেয়ে দেখি, সেখানে প্রিয় মাহি ভাই। এরকম কাকতালীয় ব্যাপার কিন্তু খুব একটা ঘটে না। আমি সোহেল মাহমুদের কবিতাটি বের করেছি এবং সে এই মুহূর্তে আপনার সাথে যুক্ত হয়েছে। তার বেশ কয়েকটি কবিতা আমি রেকর্ড করে দিয়েছি তার ইউটিউব চ্যানেলের জন্য। সেখান থেকে ছোট্ট একটি কবিতা আমার আমার ভালো লেগেছে, সেটি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো ইচ্ছে যেন নিষিদ্ধ এক রাতের পাখি। ইচ্ছেগুলো শিকল পরা পাখির মতো, ঘোমটা পরা গায়ের বধূর চোখের মতো। ইচ্ছেগুলোর পায়ে এখন অনেক কাঁটা, ইচ্ছে হলেও নিজের মতো যায় না হাঁটা। ইচ্ছেগুলো সন্ধ্যা রাতেই শুয়ে পড়ে, ইচ্ছেরা আজ ভয়ে কাঁপে, ইচ্ছে ডরে। ইচ্ছেগুলো 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 কেমন যেন স্পর্শ কাতর, ইচ্ছেরাজ ইচ্ছে শোকে স্তব্ধ পাথর। ইচ্ছে যেন নিষিদ্ধ এক রাতের পাখি, ইচ্ছে যেন মৃত্যু কাতর উদাস পাখি। ইচ্ছে হলে ইচ্ছে ডানায় যায় না উড়া, ইচ্ছেগুলো জাহান্নামের আগুন পোড়া। ইচ্ছেরাজ ইচ্ছে বাড়ি ইচ্ছে ঘরে, বন্দিশালায় শৃঙ্খলিত বিলাপ করে। ইচ্ছেরাজ ফেটে পড়ে ভীষণ রকম, ইচ্ছেরাজ ধুয়ে ফেলে বুকের জখম। ইচ্ছেরাজ ইচ্ছে বুকের সর্বনাশে, ইচ্ছেরাজ গর্জে ওঠে আগুন ত্রাসে। ইচ্ছেরাজ লাটাই ছেঁড়া মুক্ত ঘুড়ি, ইচ্ছেরাজ ছুটে বেড়ায় স্বর্গপুরী। ইচ্ছে নদী বাঁধ মানে না ক্রোধের স্রোতে, ইচ্ছে ডানায় উঠছে পাখি স্বপ্ন ছুতে। বাহ, জি ভাই। হ্যাঁ, সুন্দর কবিতা, সুন্দর কবিতা। সোহেল মাহমুদকে অভিনন্দন। সোহেল মাহমুদ, আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে, আপনার বন্ধুরাও দেখতে পারবে, পরেও রেকর্ডেড অংশ দেখতে পারবে আর কি। আমি একটি সহজ কবিতা পড়িবার। হ্যাঁ, কঠিন কবিতার মানে সহজ কবিতা পড়েন। সহজ কবিতা। আপনি কিন্তু ছন্দের কবিতা ভালো পড়েন জহির ভাই, আপনার কণ্ঠে ভালো লেগেছে, সবচেয়ে ছন্দের কবিতাটি আবৃত্তি ভালো লেগেছে। আচ্ছা, আমার আছে, কবিতার নাম আমার আছে। শীতল জলে তুই, আমার স্নানে আগুন লাগে, অগ্নি জলে ধুই। সুতোয় বোনা তোর, আমার গায়ে পোড়া মাটি, মৃত্তিকার আদর। তোর জন্যে বাঁশ, ঘরের খুঁটি, টিনের চালা, আমার নীলাকাশ। বালিশ পেলি তুই, ধুলোর পাটি বিছিয়ে আমি মাটির উপর শুই। এটা ওটা কি কি আরো, রয়েছে তোর নীতি আচার, রয়েছে তোর রীতি আচার, নিষিদ্ধ সংস্কারও। সন্ধেবেলা ভালোবাসার নারী অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে, গৃহগল্পের অন্ধকারে ডাকে, আমার আছে আলোর রেখা শূন্য সারি সারি। অনেক ধন্যবাদ। আরেকটা পড়েন, আমি একটা কবিতা খুঁজি। ঠিক আছে, আমি কি পড়বো দেখি। আচ্ছা, এটা পড়ি, যেটা হাতের কাছে আছে সেটাই পড়ি। এবারের কবিতার নাম সংবাদ।
সকালের রোদে মুদ্রিত হলো দৈনিক কোলাহল, প্রথম পাতায় লিড হয়ে গেছে আমার চোখের জল। সোশ্যাল মিডিয়া গুলোতে দেখেছো রান্না কি হলো আজ, কথার উপরে কথার নৃত্য চলছে কুচকাওয়াজ। বুড়ো বৃক্ষটি ঝড়ের সঙ্গে এতকাল সংগ্রাম, করতালি দিয়ে গাছের পাতারা কি বাজায় বদনাম। কফির পেয়ালা টুংটাং ফাটে ম্যানহাটনের শীতে, হু হু করে বাজে পুরনো গিটার রক্তের সঙ্গীতে। বাহ! ছন্দের কবিতা পড়লাম। এই জহির ভাই, এই মুহূর্তে আমার একটা ভাবনা মাথায় আসছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক বন্ধুরা নিশ্চয়ই এই অনুষ্ঠানে যুক্ত আছেন এবং অনেক আহ আবৃত্তি প্রেমী তো রয়েছেন, এবং যারা কবিতা লিখছেন কবি বন্ধুরাও নিশ্চয়ই অনেক এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন। আহ আপনাকে একটু জানাই, আপনি সেটা হলো যে এই সময়কার ট্রেন্ড যে ইউটিউবে যে কবিতাগুলো বেশি জনপ্রিয়তা পাচ্ছে বা যে কবিতাগুলো নতুন আবৃত্তিকাররা করে জনপ্রিয় হতে চাচ্ছে, হুম, সেই ট্রেন্ডটা আপনার জানা আছে কিনা? সেটা হলো একটু পত্রকাব্য, মানে আচ্ছা, ঢঙে লেখা। পত্রাশ্রয়ী কাব্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটি কিন্তু এই সময়কার ট্রেন্ড, এবং অনেকে এই ধরনের কবি লিখছে এবং খুব দ্রুত অনেক ভিউয়ার্স হয়ে যায় এই কবিতার। তো আপনার কোনো এরকম লেখা কিন্তু আমি পাইনি, তো আপনাকে আমি জানাচ্ছি যে আপনি তো ক্রিয়াপদহীন কবিতা লিখছেন, আমি নানা নানান রকম রকম কবিতা লিখি। করছেন। হ্যাঁ, হ্যাঁ, তো একটু পত্রকাব্য লিখে দেন, দেখবেন যে লক্ষ লক্ষ শ্রোতা বেড়ে যাবে, আমি নিশ্চিত। আর সেটি যদি আমাকে মাথায় রেখে আপনি লেখেন যে এটা মাহি ভাই পড়বে, তাহলে তো যুগলবন্দিটা ভালোই হবে। ঠিক তো আছে। আপনার আপনার ফয়লমাসি কবিতা হয়তো আপনি লিখেন না, বা আপনার নিশ্চয়ই ভাবনাটা পছন্দ হলে নিশ্চয়ই আপনি লিখবেন। পত্রকাব্য কিন্তু এই জেনারেশনের অত্যন্ত। বিষয়টা এমন হয় কি, যখন এইরকম একটা আলোচনা হয়, এটি তো একটা একটা ধারণা মাথায় ঢুকে যায়। তো ঠিক এই মুহূর্তেই এখনই আমার যদি অনিচ্ছাও থাকে যে না আমি ফরমাইশি কবিতা লিখবো না, কোনো এক সময় কিন্তু এই ভাবনাটি বেরিয়ে আসে। আহ, একটা কাজ করবে মাথায়, না? কাজ করে মাথায়, হ্যাঁ। আচ্ছা, আমার হাতে এই মুহূর্তে একটা পত্রকাব্য রয়েছে, ছোট্ট। এটা আহ, আমাদের আবৃত্তি মেলার সদস্য ডক্টর শারমিন তন্নি, তার লেখা। তাকেও আমি একটু আগে এখানে দেখেছি, আপনার এখানে মন্তব্য করেছে। তো তার লেখা একটা ছোট্ট পত্রকাব্য আমি পড়ে শোনাচ্ছি, যদিও এটি আমার আগে পড়া নেই, আমার সামনে আছে, আমি পড়ছি। আমি তোমাকে যতগুলো নাম দিয়েছি সবগুলো তুমি জানো। এক এক সময় আমি তোমাকে এক এক নামে ডাকি, ডাকি মনের গহীনে, যেখানটায় তোমার বিচরণ। তুমি একান্তে বসে নিজের কাজ করে চলো। তোমাকে যখন আমার দেয়া নাম ধরে ডাকি, তুমি তখন আমার পাশে এসে দাঁড়াও, আলতো হেসে বাড়িয়ে দাও তোমার হাত। আমি আমার মুঠো ভর্তি করে তোমায় রাখি। ও কি, হাসছো যে মিটমিটিয়ে? জানো সব নাম তোমার? তবে বলো তো, যখন আকাশ বেয়ে জোছনা ছুঁয়ে পড়ে, তখন তোমায় কি নামে ডাকি? কিংবা শরতের সোনালী রৌদ্রতে তোমায় ডাকি কোন নামে? অবাক হচ্ছ? কত নামেই ডাকি তোমায় কাছে। রংধনু দেখলে তোমার মুখটা এত ম্লান হয়ে যায় কেন? কেন মনে হয় তোমার রঙে সাজিয়েছ তাকে? বসন্ত এলে প্রজাপতি আর ফুলের প্রেম হয়, কি যে আনন্দ হয় আমার। তখন তুমি হয়ে যাও প্রজাপতি আর আমি ফুল। বর্ষায় যখন তুমি আমার দুকুল ভেঙে দাও, তোমার অঝরে ঝরে পড়ায়, তখন তোমার নাম নীলকণ্ঠী আর আমি ময়ূরাক্ষী। আর তখনই তো হৃদি ভেসে যায় হৃদয় পেরিয়ে কোন সুদূর। আলবাট্রাসটা যখন সাগরে ছায়া ফেলে, আকাশের বুকে একাকী উঠতে থাকে, আমি তখন সমুদ্রে স্নান করি তোমায় নিয়ে সাথে। বলতো, কি নামে ডাকি তোমায়? জানি, জানি পারবে না বলতে কিছুতেই। তখন তুমি আমার আলবাট্রাস হয়ে যাও। মন খারাপ হয়ে গেল অমনি,
জানি শত নামে ডেকেও ফেরানো যাবে না তোমাকে আর। দেখো আমার চোখ কেমন শুকনো খরা, আর এখন আমি আর কাঁদি না, কাঁদতে ভুলে গেছি আমি কতকাল। বাহ, দারুণ। আমি খুঁজছিলাম যে একটি দেহ কাব্য পড়ি, আমি খুঁজে পাচ্ছি না। আহ, আপনার দেহ কাব্য খুঁজে আচ্ছা, পাচ্ছেন না? আমি একটা ছন্দের কবিতা পড়ি। কবিতার পড়েন। নাম কষ্ট। তুমি আমায় কষ্ট দিও, আনন্দ চাই না। আনন্দ আজ হাট বাজারে, কষ্ট তো পাই না। নেবার যে সে যাক না নিয়ে আনন্দ ভান্ডার, হোক সে মালিক বাড়ি গাড়ি রাষ্ট্রীয় ঝান্ডার। আমার শুধু কষ্টটা থাক, একান্ত আমার। বুকের করায়ত্তে থাকুক কষ্টেরই খামার। কষ্ট চাষাবাদেই আমার ছড়িয়ে যাক নাম। কষ্ট পেতেই চালিয়ে যাব কষ্টেরই সংগ্রাম। ছোট্ট একটা কবিতা পড়লাম। যেভাবে আরেকটা 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 পড়েন, আমি কবিতাটা বের করি। আরেকটা পড়বো। আচ্ছা, আরেকটা ছোট কবিতা পড়ি। কবিতার নাম জামা। জামার ভেতরে তার দেখো ওঠা নামা, সে আমার কেউ নয়, সে আমার জামা। বুতামের প্রেম দিয়ে তারে ধরে রাখি, বুতাম খুলেই তারে ফিরে ফিরে ডাকি। সে কি এক রাত জাগা রসের ইতর, সারা রাত সে ছিল জামার ভিতর। সে আমার ঘাম হয়ে গলে গলে পড়ে, আদরে শুকায় সে জামার ভিতরে। খুব সুন্দর জহির ভাই। আহ কোনো একজন আমাদের বন্ধু শুনতে চেয়েছিলেন নীরাকে নিয়ে রাইট, লেখা হ্যাঁ হ্যাঁ সুনীলের কবিতা। হ্যাঁ। হ্যাঁ, আমি এই নীরার কবিতাটা বের করেছি, ছোট্ট একটা নীরার কবিতা পড়বো। আর শামসুর রহমানের একটি প্রেমের কবিতা, আপনার অনুষ্ঠানের শ্রোতারা বেশি প্রেমের কবিতা শুনতে চায়। শামসুর রহমানের একটি প্রেমের কবিতা আমি শোনাতে চাই বন্ধুদের, আর জয় গোস্বামীর একটা কবিতা শোনাবো। সত্যবদ্ধ কাজী জহিরুল ইসলামের ভক্তকুল বন্ধুরা, আপনারা যাচাই করে নেবেন শামসুর রহমান, জয়দেব বসু, জয় গোস্বামী, তাদের পাশাপাশি আপনাদের প্রিয় কবি কেমন লিখছে। কি জহির ভাই? বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। না, আমি আপনিও তো বড় হয়েছি সকলেই। না, আমাদের বয়সও হ্যাঁ তো, আমাদেরও তো বয়স হচ্ছে 50 নাকি? হ্যাঁ, 50 পেরিয়ে গেছে তো। জীবনের জীবনের অভিজ্ঞতা তো অনেক হলো না। হ্যাঁ আমরা ছোটবেলায়, যেমন আমি আবৃত্তি শিল্পী না, আমি তো ছোটবেলায় ভাবতাম না যে এই আবৃত্তি শিল্পীর পাশাপাশি আমি কবে কবিতা পড়তে পারবো, বা তার মানের আবৃত্তি কবে করতে পারবো। স্বপ্নই তো মানুষকে নিয়ে যায় না? আপনি নিশ্চয়ই। নিশ্চয়ই এক সময় ভেবেছেন না? হ্যাঁ নিশ্চয়ই। তো তো ধরেন যে আপনার বয়স 50 পেরিয়েছে, তো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তো এই বয়সে, তারও আগে অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা হ্যাঁ, লিখেছেন না? নজরুল তো 22 বছরেই অনেক বিখ্যাত হয়ে গেছে। 22-23 বছর বিদ্রোহী। বয়সেই আহ, আহ, নোবেল লরিয়েট কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিঠি লিখেছে যখন তার 23 তাহলে বছর বয়স। তাহলে তো আমরা নিজেরটা নিজে বুঝি না। আপনিও আমি প্রকারান্তরে যে কথা বলতে চেয়েছি, আপনিও অনেক কালোত্তীর্ণ কবিতা ইতোমধ্যে লিখে ফেলেছেন। আহ নিশ্চয়ই আপনার যে বিশাল কর্মভান্ডার, সেখানে অনেক অসাধারণ অসাধারণ কবিতা আছে। পড়ছি সত্যবদ্ধ, সুনীল গঙ্গোপাধ্যায়। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা।
চোখে ও ভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দু। তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি, পুরুষ পঞ্জার দিকে, মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো, ছুঁয়ে দি নীরার চিবুক। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এই হাতে আর কোনোদিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি। লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস, আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি। থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে তাকিয়ে। ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়াপাশ, সত্যবদ্ধ অভিমান। চোখ জ্বালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে। এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? ওয়াও, অসাধারণ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার কবিতাটি পড়ে শোনাবার জন্য। মিতা রায় চোখ কবিতাটি শুনতে চেয়েছেন। আমি আসলে কোন বইয়ে যে আছে, অনেক লেখলে এটা একটা সমস্যা, খুঁজে পাওয়া যায় না। সবগুলো বই আমার হাতের কাছে আছে, কিন্তু এই কবিতাটা যে কোন বইয়ে আছে আমি জানি না। তবে আপনি কোন কি চোখ আপনি কি চোখ নিয়ে কোনো কবিতা লিখেছেন জয় ভাই? হ্যাঁ, আমার এই চোখ যে নিয়ে ফরমাইশি কবিতা কিন্তু লিখতেই হবে, না লিখে থাকলে না, আপনাকে চোখ আগামীতে লিখতে চোখ হবে। নিয়ে আমার একটা কবিতা আছে, বেশ ভালোই কবিতাটি। আম, তো সেটি আমি অন্য কোনো এক সময় মিতা রায় আপনাকে, মানে অন্য কোনো অনুষ্ঠানে পড়ে শোনাবো, খুঁজে রাখবো পরবর্তী যখন আমরা আবার কোনো যুগলবন্দি করবো আমি খুঁজে রাখবো। এখন আমি দেহ কাব্য শোনাই, আমি খুঁজে পেয়েছি দেহ কাব্য। শোনান, দেহকাব্য শোনান। দেহ কাব্য দুটি পড়ি আমি। দেহ কাব্য ৮। জলের তোরে ফুঁসে ওঠো, ভাসো জলোচ্ছ্বাসে, খরায় পোড়া রুক্ষ মরু কি আনন্দে হাসে। এই জলে যে নুনের আবাদ, বুঝেছে কে আগে, এ কোন প্রেমে ভেজালে সই নুনের অনুরাগে। ঠোঁট দিয়ে নুন ছুঁই যে আমি, জিহবা দিয়ে ছুঁই, এত নুনের ভালোবাসা কোন জমিনে থুই। জলোচ্ছ্বাসের উঠানামা, গহীন গাঙে ঢেউ, নিদানে রাত আমরা দুজন, আর কি আছে কেউ। হাল বৈঠা পাল নৌকা সবই গহন তলে, অতল গহন ডুব দিয়েছি আমি নুনের জলে। এর পরে পড়ছি দেহ কাব্য ৯। আপনি কিছু বলবেন? না না, মানে চলেন পড়ি, দেহ পড়েন। কাব্য তো, এর পরেরটা হ্যাঁ পড়ছি। হ্যাঁ, ঠিক আছে, দেহ পড়েন। কাব্য ৯। আলিফ দেখে চমকে ওঠো, আতঙ্কিত মন, কালবে তোমার আলিফেরই জেকের সারাক্ষণ। কাদার দলা পড়েছিলে বর্ষা জলে ডুবে, দক্ষিণে আরব্য সাগর বাত্তি জলে পুবে। এক ফুয়ে তোর ঘুম ভেঙেছে, আরেক ফুয়ে খাড়া, এখন শুধু ছুটে বেড়াস যতই বলি দাঁড়া। মুখ পোড়া তুই চন্দ্রমুখী চাঁদের সহচর, এ কোন রূপের বড়াই করিস, এ চাঁদ তো নশ্বর। ইস্কে তোলো জেকের হেমন, ইস্কে বাঁধো ঘর, মাটির দেহ গলে যাবে ইস্ক অবিনশ্বর। এই রকম দেহকাব্য বইটি অসাধারণ, বোধহয় আপনার কাছে অসাধারণ। নেই। দেহকাব্য বইতে এরকম না, ৪৪টি কবিতা আছে, ১ ২ ৩ ৪ করে, সবগুলোই এই দেহ বিষয়ক। আমি আগে না, আপনার এই বইটি আমার হাতে পৌঁছেনি। এটি এই পরের কবিতাটি অনেক বেশি ভালো লাগলো। প্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের কণ্ঠে সুনীল শুনতে পাচ্ছি, এ এক বিরল সৌভাগ্য। ইমরোজ সোহেল, আপনাকে আমি দিনের বেলা ফোন করেছিলাম, আপনার একটি কবিতা এই অনুষ্ঠানে আমি পড়বো ভেবেছিলাম, আপনি আমার ফোন কল রিসিভ করেননি। জহির ভাই, যে ইমরোজ সোহেলকে দেখতে পাচ্ছেন, তার সাথে হ্যাঁ, আপনার যোগাযোগ হয়েছে কিনা? তিনি খুবই ভালো কবিতা লেখেন, তার কবিতা
আমার বেশ পছন্দের তার কবিতা। এই সময় বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে, অনেক আবৃত্তিকারের কাছে পৌঁছেছে। আমি তার কবিতা একটি অ্যালবাম করেছি। ওনার একটি কবিতা আজকে পড়তে চেয়েছিলাম, যেহেতু এটা কবির অনুষ্ঠান, কিন্তু ওনাকে আমি কয়েকবার ফোন কল দেবার পরেও উনি কল রিসিভ করেননি। ওনার ইমরুল সোহেল, বইগুলো আমি আমার সাথে। জানি না আপনি আমার সঙ্গে ফেসবুকে লিংক আছেন কিনা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো আছেন। আমি আপনার কবিতা এখন থেকে একটু মনোযোগী হয়ে পড়বো, মাহি ভাই যখন বলছেন আমি একটু মনোযোগী হয়ে ভালো লেখেন। পড়বো, এবং আমি আমি আমার মন্তব্য জানাবো পড়ে। আহ, আজকের অনুষ্ঠানে তার একটি কবিতা থাকলে ভালো হতো, তিনি খুশি হতেন। তিনি কিন্তু তার কবিতা আমার কাছে এই মুহূর্তে নেই। বইগুলো তো সবই আবৃত্তি মেলায়, এবং এমনকি আপনার কোনো কবিতার বই আমার কাছে নেই এখানে। আমার আবৃত্তি মেলার এখন আমাদের অফিস হলো কাকরাইলে, অনেক বড় স্পেস, আপনাদের অনেকগুলো আজিজ সব বই মার্কেটের সেই সেখানে। অফিসটা নেই না, আজিজ মার্কেটের না, যেটাতে ওটা আমি ছেড়ে আমরা গিয়েছিলাম? না, ওটা ছেড়ে আমরা কাকরাইলে এসেছি। অনেক বড় দুটো বড় বড় ক্লাসরুম এবং অনেক বই সেখানে রাখা যায়, একটা বড় লাইব্রেরিও একই সাথে। শেখ তো মনিরুল 3 মাস হক হয়েছে। আমাদের দুজনকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন। শেখ মনিরুল হক কলকাতায়। আচ্ছা চলেন জহির ভাই, আপনাকে একটা যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে আপনি কেমন লিখছেন শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হকের পাশাপাশি শামসুর রহমানের একটা কবিতা পড়বো, হুম, সৈয়দ শামসুল হকের একটা কবিতা পড়বো, জয় গোস্বামীর একটা কবিতা পড়বো, এবং তারপর আপনার মুক্তিযুদ্ধ কবিতাটি পড়ে বিদায় নিব। আপনার মুক্তিযুদ্ধ কবিতাটি পড়বো সব শেষে। ঠিক আছে, পড়ুন। আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনার এই কবিতাগুলো হ্যাঁ, শুনে আমরা শেষ হলে করবো, হয়তো আমি আর শেষ একটা হয়ে পড়বো। যাবে। হ্যাঁ হ্যাঁ, না এই প্রত্যেকবার মাঝখানে আপনি আপনার কবিতা শোনাবেন, প্রত্যেকটা আহ, এক একটার পর আপনি এক একটা কবিতা শোনাবেন। ঠিক আছে, আপনি শুরু আহ, করুন। শামসুর রহমানের কবিতা, মানে আমি খুব ক্লাসিক কবিতা পড়ছি না আসলে, আবেগ। অনেকে, কেউ একজন বন্ধু লিখেছেন আজকে মাহি ভাইয়ের কণ্ঠে আবেগ পাওয়া যাচ্ছে না। আসলেই আমি আজকে একটু ক্লান্ত পরিশ্রান্ত, বাইরে গিয়েছিলাম। আহ দেখি এই কবিতাটা আবেগ ছাড়া উপায় নেই, আবেগ চলে আসবে। শামসুর রহমানের এই কবিতা। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছোই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে, তখন একটা বুনো খোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলার সাজটাজ আমি মানি না, আমি চাই ফিরে এসো তুমি, ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার, সব বর্বর বৎসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও আমার হৃদ স্পন্দনে। কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার, কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়? আমরা কি সেই অঙ্গীকারে দিন এঁটে আমাদের চুম্বনের সিলমোহর? আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দুপায়ে মারিয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধ
নিস্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে, তুমি এসো। আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে, তুমি এসো। আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাকসাটে মিলিয়ে যাবে শূন্যে। আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গা জুড়ে থাকবে হাহা শূন্যতা। ভাস্কর্যের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর। সবগুলো সেতার, সরোদ, গিটার, বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো, গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা। প্রত্যেকটি রাজহাঁসের সবগুলো পালক ঝরে যাবে পদ্মায়। একটি মেয়ে ইলিশও আর ছাড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, ত্রাণ তহবিলে একটি কানাকড়িও জমা হবে না। বেবি ফুডের প্রত্যেকটি কৌটোয় গুঁড়ো দুধ নয়, কিলবিল করবে শুধু পোকামাকড়। যদি তুমি ফিরে না আসো, দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ফুল মেরে বসে থাকবেন। প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুরথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে। এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে কাজী নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে। সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ। প্রতিটি পাখি মাটির পাখি। ও, আবেগ পুরো এসছে। এই কবিতা আবেগ ছাড়া পড়া যাবে না তো। আচ্ছা, আমরা কথা আবেগ না বলে আছে। কবিতাগুলো পড়ে তাড়াতাড়ি আমরা শেষ করি, কারণ 1 ঘন্টা 40 মিনিট প্রায় হয়ে গেছে। আমি জি। পড়ছি ছোট্ট একটি কবিতা। কবিতার নাম কি নেবে। হাত পেতেছ, পাতো। কি দিয়েছি কষ্ট, কষ্ট পেলে না তো। এবার আমি পেতেছি করতল, দাও যা ইচ্ছে তা। এ কি নুনের খরজল, নুন মাখা জল হোক না। আবাদ করব বুকে, কাঁদবো আমি এমন লোক না। নুনের আবাদ বৃক্ষ হবে, ভালোবাসার ডাল। আসবে তুমি পাখিদের উৎসবে, আবার পেত নতুন দুটি হাত। এবার দেব শীতের আদর, পাখির চোখে রাত। নেবে তো, সত্যি করে বলো, কি দেখছো অবাক দুটি চোখে। এই কি হলো, রাত নেবে না বুঝি। অন্ধকারে ভয়, দাঁড়াও তবে, অন্য কিছু খুঁজি। ভোর, শিউলি ফোটা দিনই, না না, রাতই দেব, অন্ধকারে তোমায় ভালো চিনি। ধন্যবাদ। জহির ভাই, আপনাকে জানানো হয়নি, আপনার এই কবিতাটা আমি অ্যালবামে করেছি, দ্বৈত ও, অ্যালবামে। এটি প্রকাশিত হয়নি। এটা চমৎকার দ্বৈত কবিতা, কিন্তু অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, দুজনে এটা মিলে। আমি দুজনে মিলে ওই অ্যালবাম করেছি, এটা আসবে। আচ্ছা, আরেকজন কি আপনার তাহলে সহ কো আর্টিস্ট কে এটা? আরেকজন? আহ, উনি সাইমা আফরোজ, উনি আচ্ছা। আমাদের সরকারি কর্মকর্তা। ওনার এটি আহ, বিশেষভাবে প্রকাশনা উৎসব করবার পরিকল্পনার কারণেই এটি আহ, মানে বিলম্বিত হয়েছে। তার মধ্যে করোনা চলে এসেছে। হুম।
এই কবিতাটি চমৎকার। আপনি যে কবিতাটি এখন পড়লেন, এটা আমি মুগ্ধ হয়েছি আমার অ্যালবামে কাজ করবার সময়। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এবার আমরা আপনার এ- আমি আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই। শেষের হ্যাঁ ঘন্টার আগে আমরা একটি মানে শেষের ঘন্টার আগে একটা বেল বাজে না, সেই বেলটা বাজিয়ে দিলাম মনে করুন। শামসুর রহমান পড়লাম, রুদ্র পড়লাম, মহাদেব শাহ পড়লাম। এবার সৈয়দ শামসুল হকের একটা না পড়লে এটা একটা অপূর্ণতা পায়, থেকে যায়। জলিল ভাই, আপনাকে জানিয়ে রাখি এই অনুষ্ঠানে জীবনানন্দ দাশ, রুদ্র মোহাম্মদ শহীদ, মানে জীবন দাস, রবীন্দ্রনাথ, নজরুল তো আলাদা জায়গায় না, হুম হুম। আলাদা জায়গায় আমাদের সবার কাছে। আমার তারপরে কিন্তু সবচেয়ে প্রিয় কবির নাম কিন্তু সৈয়দ শামসুল হক। এভাবে সৈয়দ শামসুল হক আমারও ভীষণ প্রিয় কবি। আমি তিনি যেদিন মারা যান সেই দিনই আমি একটি বিশাল কবিতা লিখেছি, তাকে উৎসর্গ করেছি। আহকামুল্লাহ সেই কবিতাটি পড়েছেন দু এক জায়গায়। খুব ভালো আচ্ছা, একটি কবিতা আমি মনে তো করি সেটি। ধরেন যে এভাবে স্পষ্ট করে কোথাও বলা হয়নি। আমি তো সব জায়গায় বলি, মানে টেলিভিশনে সাক্ষাৎকার, পত্রিকায় বলেছিলাম যে প্রিয় কবি কে আপনার, এটির উত্তর দিয়েছি আমি, বলেছিলাম টোকন ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তখন টোকন ঠাকুরের কবিতা অনেকে পড়ে নাই, সে তারা ভেবেছে আমি বোধহয় মজা করেছি। কিন্তু সত্যি সত্যি টোকন ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা না আজকে ভারী কোনো তেমন আলোচনায় যাইনি, দু একটি কথা বলি অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে। যেসব কবিরা তাদের কবিতা আমাকে আবৃত্তি করবার জন্য আমাকে পাঠান বা আমার কণ্ঠ শুনতে চান, আম, বা কোন কবির কবিতা প্রিয়, এসব প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়ে থাকি। কিন্তু সত্য উত্তর হলো, প্রকৃত উত্তর হলো, আমি যখন আমার প্রযোজনার জন্য বা আমার অ্যালবামের জন্য বা আমার নতুন নির্মাণের জন্য আমি যখন কবিতা বাছাই করি, তখন কিন্তু কবি প্রধান নয়, তখন কিন্তু কবিতাই প্রধান। আগে হলো কবিতা। কবিতা এখানে না ধরলে, আহ, দাগ না কাটলে সেই কবিতা আবৃত্তিকারের কণ্ঠে ভালো করে তোলা যায় না। সে তো তো বটেই। আগে হলো কবিতা, তারপর হলো কবি। তো এটা হলো সত্য কথা। কখনো কখনো যদি কবির সমগ্র নিয়ে বসি সেটা আলাদা কথা, কিন্তু অ্যাট র্যান্ডম যখন কবিতা বাছাই করি তখন কিন্তু কবি প্রধান না, যে অমুক বড় কবি দেখে তার কবিতা রাখতে হবে, বিষয়টি এরকম নয়। যাই হোক, অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়েছে, আমরা শেষের ঘন্টা বাজাতে চাই। পড়ছি সৈয়দ শামসুল হকের কবিতা। আমি আজ খুব স্পর্শ করে বললাম যে আমার প্রিয় কবির শীর্ষে, প্রিয় কবিদের যে তালিকা তার শীর্ষে অবস্থান করছেন সৈয়দ শামসুল হক। তার একটা ছোট্ট কবিতা, নিজেকে ঠিক তোমার জন্যে। এটি আমার প্রিয় কবিতা। সকলেই কিছু না কিছু করছে, তৈরি করছে বাড়ি, কেউ জাহাজ কেউ তরবারি। তাদের সব তৈরি হয়ে গেছে, তাদের বাড়ি, তাদের জাহাজ আর তরবারি। এখন তারা বাস করছে, সাজিয়ে তুলছে বাড়ি। এখন তারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে দূরে, আবার দেশে ফিরে আসবে বলে। এখন তারা যুদ্ধ করছে, একটা কিছু বাঁচিয়ে রাখতে তুলে ধরছে নিজের হাতে বানানো তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি। আমার দুটো হাত ছিল, সে অনেক আগেই কাটা গেছে। আমার দুটো পা ছিল, সে অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার দুটো চোখ ছিল, অনেক আগেই নগ্ন রোদ পুড়িয়ে দিয়ে গেছে চোখের তারা। আমার যে মনে একটা স্তবের কিছু উচ্চারণ ছিল, সেই মনের মধ্যে এখন শুধু স্তব্ধতার পিঁপড়েগুলোর অনবরত চলা। তার ভেতরে তুমি, হঠাৎ করে তুমি, তোমার মতো যে আছে যার, তার দরকার কি বাড়ি কিংবা জাহাজ তরবারি। তুমি তার বাসা এবং দূরে যাবার যান, এবং বাঁচিয়ে রাখার জন্যে যখন যা দরকার, তো তুমি সেই ব্যক্তিগত তীক্ষ্ণ তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি, যে পা বাড়িয়ে সঙ্গে যেতে পারি, যে চোখে আবার স্বপ্নগুলো
জমা রাখতে পারি। তোমার যদি ইচ্ছে থাকে তো ইচ্ছে দিয়েই পারি, আমি সব তোমার জন্যে তৈরি করতে পারি। না হয় অনেক দেরি হয়েই গেছে, তবু এখনো তো পারি, আগের মতোই পারি। যেমন লোকে বানায় বাড়ি জাহাজ তরবারি, আমি আবার নিজেকে ঠিক তোমার জন্যে তৈরি করে হাত বাড়াতে পারি, এবং সঙ্গে নেবার জন্যে আবার পা বাড়াতে পারি। পারি, পারি। অসাধারণ, স্বরবৃত্ত ছন্দে লেখা একটা অসাধারণ কবিতা। আম, আপনি জিজ্ঞেস করছিলেন না চোখ নামে আমার কোনো কবিতা আছে কিনা? চোখ হ্যাঁ, আছে, হাত সেটা আছে, পা আছে, আঙ্গুল আছে, নখ আছে, চুল আছে, নাক আছে, সবই আছে। যখন যা লাগবে বলবেন। হ্যাঁ, তো আচ্ছা, চোখের কবিতাটা শুনি। চোখের কবিতাটা এখন নাই, আমি একসময় শোনাবো। আমি এখন পড়ছি চাঁদ, এরপরে আপনি মুক্তিযুদ্ধ পড়েন, তারপর আমরা শেষ করে দিই। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যাচ্ছি। হ্যাঁ। আমি পড়ছি চাঁদ। বুক পকেটে চাঁদ, অন্য পাশে গভীর গিরিখাত, ফুঁসছে কেশে, আওয়াজ ওঠে শোষো, সাগর বুঝি ওকে তুমি জামার নিচে পোষো। গাছের পাতা এলোমেলো, বাতাসে উদ্বেগ, ছইয়ার উপর ভেঙে পড়ে রাস্তাহারা মেঘ। পাহাড় দুটি দূরে, ভাবছে আমি নতুন ভব ঘুরে, পথ চিনি নে, অন্ধ পথিক রাত্রি বাকি দিনে। গুটিয়ে ডানা ধনেশ পাখি দুটি, মাঝে মাঝে একটু কাঁপায় ঝুঁটি, ওদের আমি উড়িয়ে দিলাম ছাদে, হাত রেখেছি নরম দুটি চাঁদে। অনেক ধন্যবাদ। এবার বাহ, আপনি। আপনি কষ্ট করে চোখ কবিতাটা খুঁজে বেরও করেছেন। না, এটা চোখ না, এটা চাঁদ। ও চা, তো চোখ কই গেল? চোখ চোখ আরেকদিন, চোখ আজকে আমি জানি না কোন বইয়ে আছে, আরেকদিন। কোনো এক বইয়ে আচ্ছা, আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের দুই বন্ধুর পক্ষ থেকে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন। আহ আপনি কি মুক্তিযুদ্ধ পড়ে শেষ করবেন নাকি? অবশ্যই শেষ কবিতা হবে শেষ করে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। আচ্ছা। হ্যাঁ। এবং ওই কবিতাটি আহ আমি 18 বছর বয়সে লিখেছি। ও, আপনার এই কবিতাটা 18 বছর বয়সে লেখা। হ্যাঁ, তখন ওই আহ আহ, তরুণ বয়সের কবিতায় একটু ছন্দবদ্ধ, একটু তাল লয়, এগুলোর বেশি প্রভাব থাকে এই কবিতায় রয়েছে, সেরকম আপনার। হ্যাঁ। হুম। তাহলে আমরা বিদায় নিচ্ছি। শেষ কবিতা আজকের অনুষ্ঠানের, কাজী জহিরুল ইসলামের আহ, কবিতা থেকে আজকে আপনাদের কবিতা শোনালাম। আমার জীবনে একটা বৈচিত্র্যময় সন্ধ্যা বলা যাবে, কারণ এরকম কোনো কবির কবিতা খুব ভাবে পড়া হয়নি। করোনা কালে শুধুমাত্র নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ইভানের অনুষ্ঠানে আহ কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে আমি একটি অনুষ্ঠান শেষ করেছি। এই যে নজরুল কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী যে গেল এই সময়, আর কোনো এই করোনাকালে আর কোনো কবির কবিতা, একক কবিতা নিয়ে এরকম অনুষ্ঠান কাজী নজরুল ইসলামের পর কাজী করা হয়। জহিরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, এই আত্মীয় তো, আত্মীয় তো। আপনি আত্মীয়তার বেড়াজাল থেকে বেরোতে পারছেন না। তো সেই জন্য একটা আমার জন্য একটা বৈচিত্র্যময় সন্ধ্যা কাটলো। বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন না, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে কাজী নজরুল জহিরুল ইসলামের কবিতা মুক্তিযুদ্ধ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। এবং আমি খুবই গৌরব প্রকাশ করছি, আনন্দ প্রকাশ করছি যে আমার একজন বন্ধু যে এত ভালো কবিতা লিখছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে, এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়ে আন্তর্জাতিক ভাবে বাংলা কবিতাকে বিকশিত করে তুলছে কাজী জহিরুল ইসলাম। তাকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে তার শেষ কবিতা, আজকের অনুষ্ঠানের জন্য শেষ কবিতা, কবিতার নাম মুক্তিযুদ্ধ। এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল, দুই চোখে তার স্বাধীনতার লাল পতাকা, বুকের ভেতর সবুজ ধানের স্বপ্ন আঁকা। স্বপ্ন ছিল শাপলা ফোটা শান্ত পুকুর,
তাড়িয়ে দেবে ভিনদেশী সব দুষ্টু কুকুর। 7 কোটি লোক তার মাথাতে পুষ্প দিল। এইখানে এক মুক্তি পাগল যুবক ছিল, 2 চোখে তার প্রতিশোধের আগুন ঝরে। বুকের ভেতর লক্ষ মানুষ গুমরে মরে, বেজন মারা মারছে মানুষ নির্বিবাদে। বাংলা মায়ের দুঃখে যে তার হৃদয় কাঁদে, তাই তো যুবক বক্ষে তুলে অস্ত্র নিল। এইখানে এক মুক্তি পাগল কিশোর ছিল, বন্দি স্বদেশ তার 2 চোখে জ্বালল আগুন। বেজন্মাদের বুটের তলায় পলাশ ফাগুন। হায়েনারা হল্লা করে নামলো ভূমে, মায়ের নাকের নোলক নিল গভীর ঘুমে। তাই তো কিশোর মৃত্যু শপথ অস্ত্র নিল। এইখানে এক মুক্তি পাগল শ্রমিক ছিল, 2 চোখে তার উৎপাদনের স্বপ্ন জোয়ার। ছোট্ট ঘরে সুখ ছিল তার শেষ না হওয়ার। বর্গিরা সব কারখানাতে ভাগ বসালো, নিবিয়ে দিল স্বপ্ন সুখের উজ্জ্বল আলো। তাই তো শ্রমিক স্বাধীনতার শপথ নিল। এইখানে এক মুক্তি পাগল কৃষক ছিল, সবুজ ধানের স্বপ্ন ছিল 2 চোখ জুড়ে। সুখ পাখিটা রোজ বিকেলে আসতো উড়ে, হঠাৎ করেই সেই পাখিটা হারিয়ে গেল। জোয়ান ছেলে কাফন পরে ঘরে এলো, তাই তো কৃষক প্রতিশোধের অস্ত্র নিল। বেজন্মাদের অত্যাচারের বাড়ল আঘাত, যুদ্ধ জয়ের শপথ নিল সহস্র হাত। রক্ত মাখা বনের আঁচল শপথ কাফন, কামান গোলা বন্দুকেতে বাঁধল জীবন। বাংলা মায়ের মান বাঁচাতে এক হলো সব, ডিসেম্বরে উড়ল যে তাই বিজয় সরব। বীর বেশে কেউ ফিরল ঘরে মায়ের কাছে। শহীদরা সব যত্নে আজও হৃদয়ে আছে, লাস্ট লাইনটা আপনার ওখানে ছাপা হয়নি একটা বোধহয়। লাইন ছাপা হয়নি। এখানে, আর হ্যাঁ তারপরেও মাহি ভাই, এই কবিতাটা পরবর্তীতে আমি আরো কিছু এডিট করেছি, আমি ফাইনাল এডিটেড ভার্সনটা আপনাকে পাঠাবো। ঠিক আছে। দুই যেহেতু এক জায়গায় একটু ছন্দের যেহেতু- ইয়ে আছে, সেগুলো পরবর্তীতে হ্যাঁ edit আপনি, করেছি। কিশোর বয়সের লেখা তো, আমি কিশোর, আমি আবৃত্তির মধ্যে ওটা ম্যানেজ করার চেষ্টা করেছি। ম্যানেজ এটা করেছেন। আপনার সেই হ্যাঁ প্রথম মুদ্রণ আমার কাছে রয়ে গেছে এবং হ্যাঁ একটু একটা লাইন এখানে ঠিক আছে, আপনি পাঠিয়ে দিবেন। আমি আপনার এই কবিতাটি কিন্তু আমার সংকলনে স্থান পেয়েছে হ্যাঁ, সেটা আমি জানি পত্রপুটে। এবং এটা অনেকদিন পরে আপনার এখান থেকে নিয়ে হ্যাঁ, এখানে ওটা আমরা এর পরবর্তী এডিশন যখন মুদ্রণ হবে তখন আপনার কারেক্টেড লেটেস্ট ভার্সনটা। এডিশনটা, হ্যাঁ জি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। যারা সঙ্গে ছিলেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখন দেখেননি কিন্তু পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠান দেখবেন, তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের দুজনের পক্ষ থেকে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জি।